আমার দিক থেকে চোখ সরাবে না সায়রা। আমি যখন কথা বলি তখন শুধু আমার দিকেই তাকিয়ে থাকবে। আরিয়ানের কণ্ঠস্বর ভীষণ শান্ত, কিন্তু সেই শান্ত কথার ভিতরে লুকিয়ে থাকা অধিকার বোধ সায়রার বুকে কাঁপন ধরিয়ে দেয়। আরিয়ান সায়রাকে তার হাসপাতালের প্রাইভেট চেম্বারের দেওয়ালের সাথে আলতো করে চেপে ধরে আছে। সায়রার বয়স মাত্র 17, সদ্য ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে ভর্তি হয়েছে। তার পরনের আকাশি রঙের সালোয়ার কামিজটা আরিয়ানের বিশাল বুকের সাথে প্রায় লেপ্টে আছে। আরিয়ান পেশায় একজন স্বনামধন্য ডাক্তার এবং এই বিশাল হাসপাতালের মালিক, কিন্তু তার এই গম্ভীর আর রাগী চেহারার আড়ালে সায়রার জন্যে যে কি তীব্র পাগলামি লুকিয়ে আছে সেটা সায়রা খুব ভালো করেই টের পায়। আরিয়ান তার একটা হাত সায়রার কোমরে জড়িয়ে ধরে তাকে আরো নিচের দিকে টেনে নেয়। সায়রার নিঃশ্বাস ভারী হয়ে আসে। কেউ চলে আসবে ডাক্তার সাহেব, দরজাটা লক করা নেই, প্লিজ আমাকে ছাড়ুন। আমার আজ কলেজে প্রথম দিন, দেরি হয়ে যাচ্ছে। আরিয়ান সায়রার কথার কোনো তোয়াক্কা করে না। সে নিজের মুখটা সায়রার ঘাড়ের কাছে নিয়ে যায়। সায়রার গায়ের মিষ্টি সুবাস আরিয়ানকে পাগল করে তোলে। সে সায়রার ঘাড়ে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায়। সায়রা চোখ বন্ধ করে ফেলে, তার দুই হাত শক্ত করে আরিয়ানের শার্টের কলার চেপে ধরে। আরিয়ানের ঠোঁটের উষ্ণতা সায়রার সারা শরীরে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে। কলেজের প্রথম দিন বলে কি আমার পাওনা আমি ছেড়ে দেব? তুমি জানো তোমাকে চোখের সামনে না দেখলে আমার কেমন লাগে। আরিয়ান কথাগুলো বলতে বলতে সায়রার ঘাড় থেকে মুখ তুলে তার ঠোঁটের দিকে তাকায়। সায়রার গোলাপি নরম ঠোঁট দুটো ভয়ে আর উত্তেজনায় কাঁপছে। আরিয়ান আর এক মুহূর্তও দেরি করে না। সে সায়রার ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দেয়। চুম্বনটা শুরুতে খুব নরম আর মিষ্টি হলেও ধীরে ধীরে সেটা তীব্র আর গভীর হতে থাকে। আরিয়ানের এক হাত সায়রার কোমরে আর অন্য হাতটা সায়রার চুলের ভেতরে ঢুকে যায়। সায়রা প্রথমে একটু বাধা দেওয়ার চেষ্টা করলেও আরিয়ানের তীব্র ভালোবাসার কাছে সে খুব দ্রুত হার মানে। সেও নিজের দুই হাত আরিয়ানের গলায় জড়িয়ে ধরে চুম্বনের জবাব দিতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর যখন সায়রার শ্বাস নিতে কষ্ট হতে থাকে তখন আরিয়ান তাকে ছেড়ে দেয়। সায়রা হাঁপাতে থাকে, তার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। আপনি সত্যি একটা পাগল, আমাকে এবার যেতে দিন, নইলে নীলা আমাকে রেখে একাই কলেজে চলে যাবে। আরিয়ান সায়রার কপালে একটা চুমু এঁকে দিয়ে একটু হাসে। তার সেই হাসিতে যেন দুনিয়ার সব মায়া লুকিয়ে আছে। সে সায়রার অবাধ্য চুলগুলো কানের পেছনে গুঁজে দেয়। ঠিক আছে যাও, কিন্তু মনে রেখো কলেজ শেষ হওয়া মাত্রই সোজা বাড়িতে ফিরবে। আর কোনো ছেলের সাথে কথা বলার চেষ্টা একদম করবে না। আমার চোখ কিন্তু সব জায়গায় আছে। সায়রার মাথা নেড়ে সম্মতি জানায় এবং দ্রুত চেম্বার থেকে বেরিয়ে যায়। সায়রা চলে যাওয়ার পর আরিয়ানের মুখের সেই নরম হাসিটা মুহূর্তেই গায়েব হয়ে যায়। তার চোখে ফুটে ওঠে এক অদ্ভুত শীতলতা আর নিষ্ঠুরতা। সে তার ডেস্কের উপর রাখা একটি কালো রঙের ফোন হাতে তুলে নেয় এবং একটি নম্বরে ডায়াল করে। কবির, সব রেডি? ফোনের ওপাশ থেকে কবিরের গম্ভীর গলা ভেসে আসে। কবির আরিয়ানের শুধু ডান হাত নয়, আন্ডারওয়ার্ল্ডে আরিয়ানের ছায়াও বটে। বাইরের দুনিয়া জানে আরিয়ান একজন ডাক্তার, কিন্তু এই শহরের অন্ধকার জগতের সবাই জানে সে আসলে কে। হ্যাঁ বস, দাউদের লোকজনকে আমরা ঘিরে ফেলেছি। ওই বেইমানটা আজ রাতে চালানটা রাহুলের হাতে তুলে দেওয়ার প্ল্যান করছিল। ওকে জ্যান্ত চাই আমার। আমার সাথে গাদ্দারি করার শাস্তি কি হতে পারে সেটা দাউদকে আজ আমি নিজ হাতে বোঝাবো। আর রাহুলের মুভমেন্টের উপর নজর রাখো। ওই কুকুরটা আজকাল বেশি ঘেউ ঘেউ করছে। ফোন কেটে দিয়ে আরিয়ান তার সাদা অ্যাপ্রনটা খুলে চেয়ারের ওপর রাখে। তার পেশিবহুল শরীরে একটা কালো শার্ট জড়ানো। এই কালো রংটাই যেন তার আসল পরিচয়। সে হাসপাতাল থেকে বেরিয়ে নিজের গাড়িতে গিয়ে ওঠে। ড্রাইভার মতিন গাড়ি স্টার্ট দেয়। স্যার, এখন কোথায় যাব? গোডাউনে চলো মতিন, আজ কিছু আবর্জনা পরিষ্কার করতে হবে। অন্যদিকে সায়রা তখন কলেজের গেটে এসে পৌঁছয়। তার বুকটা তখনও ধুকভুক করছে। আরিয়ানের ছোঁয়া যেন এখনো তার শরীরে লেগে আছে। কলেজের গেটে তার জন্য অপেক্ষা করছিল তার বেস্ট ফ্রেন্ড নীলা। নীলা সায়রার সমবয়সী এবং খুব চটপটে স্বভাবের একটা মেয়ে। কি রে মহারানী, এত দেরি হলো কেন? আমি তো ভাবলাম তুই আজ আসবিই না। তো ডক্টর সাহেব কি তোকে ছাড়তে চাইছিল না? নীলার কথায় সায়রা লজ্জা পেয়ে যায়। সে নীলার হাত ধরে টান দিয়ে কলেজের ভেতরে নিয়ে যেতে থাকে। চুপ কর তুই, মানুষের সামনে আজে বাজে কথা বলবি না একদম। চল, ক্লাস শুরু হয়ে যাবে। তারা দুজনের গল্প করতে করতে ক্লাসের দিকে এগিয়ে যায়। কলেজ ক্যাম্পাসটা বেশ বড় আর সুন্দর। চারিদিকে নতুন ছাত্রছাত্রীদের ভিড়। সায়রা আর নীলা একটা বেঞ্চে গিয়ে বসে।
ঠিক তখনই নীলার ফোন বেজে ওঠে। স্ক্রিনে সাব্বিরের নাম দেখে নীলার মুখে একটা হাসি ফুটে ওঠে। সাব্বির নীলার প্রেমিক, খুব হাসি খুশি আর মজাদার একটা ছেলে। হ্যালো সাব্বির। হ্যাঁ, আমরা তো ক্লাসে চলে এসেছি। তুই কোথায়? সায়রা নীলার কথা শুনে মুচকি হাসে। তার নিজের আরিয়ানের কথা মনে পড়ে যায়। আরিয়ানের ভালোবাসা যেমন তীব্র, তার শাসনও তেমনি কড়া। সায়রা মাঝে মাঝে বোঝে না, এত বড় একজন মানুষ যার এত নামডাক, সে কেন সায়রার মতো একটা সাধারণ 17 বছরের মেয়ের জন্যে এত পাগল। সায়রা মা, তোর কলেজ কেমন লাগলো আজ? বিকেলবেলা সায়রা কলেজ থেকে ফিরে নিজের ঘরে বসেছিল। তখন তার বাবা রহমান সাহেব ঘরে ঢোকেন। রহমান সাহেব একজন সাদাসিধা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তিনি সায়রাকে ভীষণ ভালোবাসেন। সায়রা তার বাবার গলার আওয়াজ শুনে পড়াশোনা থেকে মুখ তুলে তাকায়। খুব ভালো লেগেছে বাবা, ক্যাম্পাসটা অনেক সুন্দর আর নীলাও তো আমার সাথেই আছে, তাই কোনো সমস্যা হয়নি। সারা দিন তো টোটো করে ঘুরে এলি, এবার আয়, খেতে বসবি চল। তোর রনি ভাইয়া এসেছে, ড্রয়িং রুমে বসে আছে। সায়রার মা সালমা বেগম দরজার কাছে দাঁড়িয়ে কথাগুলো বলেন। সায়রা একটু বিরক্তি নিয়ে ওঠে। তার কাজিন রনি সবসময় কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে থাকে আর তাদের বাড়িতে এসে আশ্রয় নেয়। সায়রা ড্রয়িং রুমে গিয়ে দেখে রনি সোফায় বসে ফোন টিপছে। কি রে সায়রা, কেমন আছিস? বড় হয়ে গিয়েছিস তো অনেক। আমি ভালো আছি ভাইয়া, তুমি আবার কার সাথে মারামারি করে এসেছো? তোমার মুখে তো দাগ দেখছি। রনি একটু অপ্রস্তুত হয়ে হাসে। সে সত্যি কথা লুকানোর চেষ্টা করে। আরে না, মারামারি কোথায়, একটু হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। তুই তো জানিস আমি কত শান্তশিষ্ট। সায়রা রনির কথা বিশ্বাস করে না, কিন্তু সে আর কথা বাড়ায় না। ঠিক সেই সময় সায়রার ফোন বেজে ওঠে। স্ক্রিনে আরিয়ানের নাম চলচল করছে। সায়রা দ্রুত নিজের ঘরে চলে যায় ফোন ধরার জন্য। হ্যালো, বাড়িতে পৌঁছেছো? আমাকে মেসেজ করে জানাওনি কেন? আরিয়ানের গলার আওয়াজ বেশ গম্ভীর। সায়রা বুঝতে পারে আরিয়ান রেগে আছে। সে একটু ভয় পেয়ে যায়। আমি আসলে এসে বাবার সাথে কথা বলছিলাম, তারপর মা ডাকলো তাই ভুলে গিয়েছিলাম, সরি। ভুলে গিয়েছিলে? সায়রা, তুমি খুব ভালো করে জানো আমি অবহেলা একদম পছন্দ করি না। রাতে প্রস্তুত থেকো, আমি আসবো তোমাকে দেখতে। সায়রা কিছু বলার আগেই আরিয়ান ফোন কেটে দেয়। সায়রার বুকটা কেঁপে ওঠে। আরিয়ান যখন রাতে তাদের বাড়ির পেছনের জানালা দিয়ে লুকিয়ে তার সাথে দেখা করতে আসে, তখন আরিয়ানকে সামলানো সায়রার জন্য খুব কঠিন হয়ে পড়ে। আরিয়ান আজকাল বড্ড বেশি উঠছে, ওর ডানা কাটার সময় চলে এসেছে। শহরের অন্য প্রান্তে একটি অন্ধকার আর ধোঁয়ায় ভরা ক্লাবে বসে কথাগুলো বলছিল ডন রফিক। একসময় সে এই শহরের সবচেয়ে বড় মাফিয়া বস ছিল, কিন্তু আরিয়ান তার জায়গা দখল করে নিয়েছে। রফিকের সামনে বসে আছে রাহুল। রাহুল আরিয়ানের সবচেয়ে বড় শত্রু। সে যে কোনো মূল্যে আরিয়ানকে ধ্বংস করতে চায়। শুধু টানা নয় রফিক ভাই, ওর মাথাটাই আমি কেটে নেব। আমি খবর পেয়েছি আরিয়ানের একটা দুর্বল জায়গা আছে। একটা 17 বছরের পিচ্চি মেয়ে, নাম সায়রা। ওই মেয়েটাকে যদি আমরা হাতে পাই, আরিয়ান আমাদের পায়ে এসে পড়বে। রাহুলের চোখে এক পৈশাচিক আনন্দ। সে জানে আরিয়ানের মতো পাথর হৃদয়ের মানুষেরও একটা নরম জায়গা আছে। এই শহরে এই মাফিয়াদের রাজত্ব আমি আর চলতে দেব না। পুলিশ স্টেশনে বসে ইন্সপেক্টর রিয়াজ তার টেবিল চাপড়ে কথাগুলো বলেন। তিনি একজন সৎ এবং সাহসী পুলিশ অফিসার। তার জীবনের একটাই লক্ষ্য মাফিয়া কিংকে ধরা। কিন্তু সে জানে না এই মাফিয়া কিং আসলে শহরের সবচেয়ে সম্মানিত ডাক্তার আরিয়ান। ভাইয়া, তুমি আজ এত রাত করে বাড়ি ফিরলে কেন? রাত 11টার দিকে আরিয়ান তার বিশাল আর রাজকীয় বাড়িতে ফেরে। বাড়িতে ঢোকার মুখেই তার ছোট বোন যারা তাকে আটকে দাঁড়ায়। যারা আরিয়ানের জীবনের সবচেয়ে দামি মানুষ। বাবা মাকে হারানোর পর আরিয়ান যারাকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছে। হাসপাতালে একটু বেশি পেশেন্ট ছিল রে। তোর ডাক্তার জামাই কোথায়? ফারহানকে তো দেখছি না। আরিয়ান খুব মিষ্টি করে হেসে যারার মাথায় হাত বুলিয়ে দেয়। যারা একটু মুখ ফুলিয়ে কথা বলে। ও তো অপারেশন থিয়েটারে আছে, জানোই তো সারাদিন কাজ আর কাজ। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। রহিমে খালা তোমার জন্য খাবার গরম করছে। আরিয়ান মাথা নেড়ে নিচের ঘরের দিকে চলে যায়। তার ঘরটা বিশাল বড় আর বিলাসবহুল। শফিক তার প্রধান বডিগার্ড দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আরিয়ান ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নেয়। তার মাথায় এখন শুধু সায়রার চিন্তা। সে ঘড়ির দিকে তাকায়, রাত 12টা বাজে। সে তার কালো জ্যাকেটটা গায়ে জড়িয়ে নেয়। স্যার, আপনি কি বাইরে যাবেন? গাড়ি বের করতে বলবো মতিনকে। না শফিক,
আমি একাই যাব, কেউ যেন জানতে না পারে আমি বাইরে গেছি। আরিয়ান খুব সন্তর্পণে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার গন্তব্য সাইরার বাড়ি। রাতের নিস্তব্ধতা ছিঁড়ে আরিয়ানের বাইকটা সাইরাদের পাড়ার দিকে এগিয়ে যায়। সাইরাদের বাড়ির পেছনে একটা আম গাছ আছে, যেটার ডাল সাইরার ঘরের জানালার খুব কাছাকাছি। আরিয়ান খুব সহজেই গাছ পেয়ে জানালার কাছে পৌঁছে যায়। জানালাটা খোলা ছিল। সাইরা বিছানায় শুয়ে বই পড়ছিল। হঠাৎ জানালার কাছে একটা ছায়া দেখে সে চমকে ওঠে। আপনি এত রাতে কেউ দেখে ফেললে কি হবে? সাইরা ফিসফিস করে বলে, তার চোখে ভয় আর বিস্ময়। আরিয়ান এক লাফে জানালার গ্রিল টপকে ঘরের ভেতরে ঢুকে আসে। সে সোজা সাইরার কাছে গিয়ে তাকে নিজের দুই হাতের মাঝে বন্দি করে ফেলে। কেউ দেখবে না, আর দেখলেও আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার, শুধু আমার সাইরা। আরিয়ান কথাগুলো বলে সাইরার ঘাড়ে মুখ গোজে। সাইরার শরীরটা আরিয়ানের স্পর্শে কেঁপে ওঠে। আরিয়ানের শক্ত হাত সাইরার পিঠের ওপর দিয়ে ঘুরে তার কোমরে এসে থামে। সাইরা বুঝতে পারে আজ রাতে আরিয়ান খুব সহজে তাকে ছাড়বে না। আরিয়ানের ঠোঁট সাইরার ঘাড় থেকে ধীরে ধীরে তার গালের উপরে উঠে আসে। সাইরা চোখ বন্ধ করে আরিয়ানের এই তীব্র ভালোবাসার কাছে নিজেকে সঁপে দেয়। এই সায়রা মেয়েটা কে রে? ডাক্তার আরিয়ান ওকে এত গুরুত্ব দেয় কেন? পরের দিন সকালে আরিয়ানের অফিসে বসে তানিয়া তার এক সহকর্মীর সাথে কথা বলছিল। তানিয়া আরিয়ানের হাসপাতালের অ্যাডমিন সেকশনে কাজ করে। সে আরিয়ানকে মনে মনে পছন্দ করে, তাই সাইরাকে সে একদম সহ্য করতে পারে না। বস, রাহুলের লোকজনের সব লোকেশন আমি ট্র্যাক করে ফেলেছি। অন্যদিকে আরিয়ানের গোপন আস্তানায় বসে এনাম ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে কথাগুলো বলে। এনাম কবিরের টিমের একজন দুর্ধর্ষ হ্যাকার। কবির তার পাশে দাঁড়িয়ে স্ক্রিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। গুড জব এনাম। আজ রাতেই আমরা রাহুলের আস্তানে হামলা করব। বস নির্দেশ দিয়ে দিয়েছেন। কবির তার বন্দুকটা বের করে চেক করতে শুরু করে। অন্ধকার জগতে আজ রাতে রক্তের হোলি খেলা হবে। আর অন্যদিকে সাইরা তার কলেজে বসে আরিয়ানের কথা ভেবে নিজের মনেই হাসছে। সে জানে না তার ভালোবাসার মানুষটা আসলে কতটা ভয়ঙ্কর। সে জানে না খুব শিগগিরই তার এই সুন্দর আর সাধারণ জীবনে এক বিশাল ঝড় আসতে চলেছে। তুমি বড্ড বেশি কাঁপছো সাইরা। আমাকে ভয় পাচ্ছ, নাকি আমার ছোঁয়া তোমাকে পাগল করে দিচ্ছে? রাতের নিস্তব্ধতা ভেঙে আরিয়ানের ফিসফিস করা ভারী কণ্ঠস্বর সাইরার ঘরের ভেতর প্রতিধ্বনিত হয়। সাইরা নিজের বিছানায় আরিয়ানের দুই হাতের শক্ত বেষ্টনীতে আটকে আছে। জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় আরিয়ানের তীক্ষ্ণ আর নেশাতুর চোখ দুটো জ্বলজ্বল করছে। সাইরার বয়স মাত্র 17। জীবনের এত গভীর আর তীব্র অনুভূতির সাথে সে একদমই পরিচিত নয়, কিন্তু আরিয়ানের এই মাতাল করা ভালোবাসা তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আরিয়ান তার একটা হাত সাইরার পিঠের নিচে দিয়ে তাকে বিছানা থেকে সামান্য ওপরে তুলে নিজের আরো কাছে টেনে নেয়। সাইরার নিঃশ্বাস আটকে আসার উপক্রম হয়। আরিয়ানের শরীরের পুরুষালী সুবাস আর দামি পারফিউমের গন্ধ সাইরার স্নায়ুতে এক অদ্ভুত শিহরণ জাগায়। আমাকে ছেড়ে দিন ডাক্তার সাহেব, কেউ যদি দেখে ফেলে আমার বাবা মা অনেক কষ্ট পাবে। আমি এত রাতে এসব, আমার খুব ভয় করছে। সাইরার গলা দিয়ে কথাগুলো খুব অস্পষ্টভাবে বেরিয়ে আসে। সে আরিয়ানের বুকে দুহাত দিয়ে সামান্য ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আরিয়ানের পেশিবহুল শরীরের কাছে তার সেই চেষ্টা বড্ড বেমানান। আরিয়ান সাইরার কথার কোনো উত্তর না দিয়ে সোজা তার ঠোঁটে নিজের ঠোঁট নামিয়ে আনে। এই চুম্বন আগের মতো আলতো বা মিষ্টি ছিল না। এই চুম্বনে ছিল তীব্র অধিকার বোধ, ক্ষুধা আর এক বন্য নেশা। আরিয়ান সাইরার নরম ঠোঁট দুটো নিচের ঠোঁটের মাঝে নিয়ে তীব্রভাবে চুষতে থাকে। সাইরার শরীর ধনুকের মতো বেঁকে যায়। সে আরিয়ানের পিঠ খামচে ধরে নিজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। আরিয়ানের একটা হাত সাইরার কোমরের উন্মুক্ত অংশে স্পর্শ করতেই সাইরা কেঁপে ওঠে। দীর্ঘ কয়েক মিনিট ধরে চলা এই গভীর চুম্বনের পর আরিয়ান যখন সাইরাকে ছাড়ে, তখন সাইরা হাঁপাচ্ছে। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আমার ভালোবাসাকে ভয় পাবে না সাইরা। এই পৃথিবীতে আমি সব কিছু ধ্বংস করে দিতে পারি, কিন্তু তোমার চোখের এক ফোঁটা জল আমার সহ্য হয় না। তুমি শুধু আমার, আর কাউকে এই চোখে দেখার সাহসও করবে না। ঘুমিয়ে পড়ো এখন। আরিয়ান সাইরার কপালে দীর্ঘ একটা চুমু এঁকে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। সাইরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্ধকারে হারিয়ে যাওয়া আরিয়ানের অবয়বের দিকে।
আরিয়ান জানালা দিয়ে বেরিয়ে যাওয়ার পর সায়রা নিজের বুকে হাত দিয়ে স্পন্দন মাপার চেষ্টা করে। এই লোকটা যেন একটা ঘূর্ণিঝড়, যে সায়রার শান্ত জীবনটাকে পুরোপুরি এলোমেলো করে দিয়েছে। অন্যদিকে আরিয়ান সায়রাদের বাড়ির সীমানা পেরিয়ে রাস্তার রাখা নিজের বাইকে গিয়ে ওঠে। তার চেহারার সেই প্রেমিক রূপটা এখন আর নেই, সেখানে জায়গা করে নিয়েছে এক ভয়ঙ্কর শীতলতা। সে পকেট থেকে ফোন বের করে। এনাম, দাউদকে গোডাউনে নিয়ে এসেছিস? আমি আসছি, ওর জ্ঞান যেন না ফেরে সেটা নিশ্চিত কর। আরিয়ান বাইকের স্পিড বাড়িয়ে শহরের সীমানার দিকে ছুটে যায়। আধা ঘন্টার মধ্যে সে একটা পরিত্যক্ত এবং পুরনো গোডাউনের সামনে এসে থামে। গোডাউনের ভেতরে আবছা আলো জ্বলছে। আরিয়ান ভেতরে ঢুকতেই কবির, শফিক আর এনাম তাকে সম্মান জানায়। গোডাউনের মাঝখানে একটা চেয়ারে দাউদকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। দাউদ তখনও অজ্ঞান। বস, ওই শুয়োরের বাচ্চাটা আমাদের পুরো রুমটা দিয়ে রাহুলের কাছে অস্ত্র পাচার করার চেষ্টা করছিল। আমাদের ছেলেরা ঠিক সময়ে পৌঁছে যাওয়ার চালানটা আমরা সিরিজ করতে পেরেছি। আরিয়ান ধীর পায়ে দাউদের দিকে এগিয়ে যায়। তার চোখে কোনো মায়া নেই। সে শফিকের দিকে তাকায়। শফিক আরিয়ানের ইশারা বুঝতে পেরে এক বালতি ঠান্ডা জল দাউদের মাথার ওপর ঢেলে দেয়। দাউদ ছটফট করতে করতে জ্ঞান ফিরে পায়। সামনে আরিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে দাউদের চোখ ভয়ে বড় বড় হয়ে যায়। সে জানে মাফিয়া কিংয়ের সামনে পড়ার অর্থ হলো নিশ্চিত মৃত্যু। ভাই, আমাকে মাফ করে দিন। আমি রাহুলের কথায় লোভে পড়ে গিয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে বাঁচতে দিন। আমার পৃথিবীতে ভুল করার কোনো সুযোগ নেই দাউদ। তুই খুব ভালো করে জানিস গাদ্দারি আমি একদম পছন্দ করি না। রাহুল তোকে কত টাকা দিয়েছিল আমার সাথে বেইমানি করার জন্য? আরিয়ানের গলা খুব শান্ত, কিন্তু সেই শান্ত গলার আওয়াজ গোডাউনের পরিবেশটাকে আরো ভারী করে তোলে। আরিয়ান তার পকেট থেকে একটা ধারালো রূপলি রঙের ছুরি বের করে দাউদের গলার কাছে ধরে। দাউদ ভয়ে কাঁপতে কাঁপতে প্যান্ট ভিজিয়ে ফেলে। আমাকে মারবেন না ভাই। রাহুল ভাই আমাকে বলেছিল আপনার একটা দুর্বল জায়গা আছে। সে আমাকে ওই সায়রা নামের মেয়েটার খোঁজ নিতে বলেছিল। আমি শুধু এটুকুই জানি, আর কিছু না। সায়রার নাম দাউদের মুখে শোনার সাথে সাথে আরিয়ানের চোখ দুটো রাগে লাল হয়ে ওঠে। সে এক মুহূর্তও দেরি না করে দাউদের উরুতে ছুরিটা গভীরভাবে বসিয়ে দেয়। দাউদ যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। গোডাউনে নীরবতা সেই আর্তনাদে ভেঙে খান খান হয়ে যায়। কবির আর এনাম নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকে। তারা জানে আরিয়ানের ভালোবাসার মানুষের দিকে কেউ চোখ তুলে তাকালে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। সায়রার নাম তোর নোংরা মুখে নিবি না দাউদ। আজ থেকে তুই আর কথা বলতে পারবি না, আর রাহুলের কাছেও ফিরে যেতে পারবি না। কবির, এর জিভটা কেটে দে, তারপর বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দে। আরিয়ান ছুরিটা দাউদের জামাই মুছে নিয়ে গোডাউন থেকে বেরিয়ে আসে। তার হাত রক্তে মেখে আছে। সে নিজের গাড়িতে গিয়ে বসে। মতিন চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। আরিয়ানের ভেতরে এখন একটা ঝড় বইছে। রাহুল সায়রাকে টার্গেট করছে। এটা জানার পর আরিয়ানের রাগ বাঁধ ভেঙে গেছে। সায়রাকে সুরক্ষিত রাখতে হলে রাহুলকে পৃথিবী থেকে সরিয়ে নিতে হবে। ফারহান বাবা, তুমি কি আজকেও না খেয়েই হাসপাতালে চলে যাবে? জারামা তো কাল রাত থেকে তোমার জন্য অপেক্ষা করছিল। সকালবেলা আরিয়ানের বিশাল বাড়িতে ডাইনিং টেবিলে নাস্তা সাজিয়ে দিচ্ছিলেন রহিমা খালা। তিনি এই বাড়ির পুরনো কেয়ারটেকার এবং সবাইকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। ফারহান তাড়াহুড়ো করে শার্টের বোতাম লাগাতে লাগাতে ডাইনিং রুমে আসে। ফারহান পেশায় ডাক্তার এবং চারার স্বামী। খালাম্মা, আমার একদম সময় নেই। একটা এমার্জেন্সি অপারেশন আছে। যারা এখনো ঘুমাচ্ছে ওকে ডাকবেন না। আরিয়ান ভাইয়া কি উঠেছে? ঠিক সেই সময় যারার হাই তুলতে তুলতে নিজের রুম থেকে বেরিয়ে আসে। তার চোখে ঘুম। স্বামীকে চলে যেতে দেখে তার মুখটা গোমড়া হয়ে যায়। তুমি তো আজকাল আমাকে সময় দেওয়াই ছেড়ে দিয়েছো ফারহান। সারাদিন শুধু হাসপাতাল আর হাসপাতাল। ভাইয়াকে বলে আমি তোমার চাকরি খেয়ে নেব বলে দিচ্ছি। ফারহান হেসে এগিয়ে গিয়ে যারার কপালে একটা চুমু খায়। যারা আরিয়ানের আদরের বোন, তাই ফারহান তাকে সবসময় একটু বেশিই প্যাম্পার করে। রাগ হয় না আমার লক্ষ্মী বউ। আমি আজ সন্ধ্যায় তাড়াতাড়ি ফিরে আসবো। তারপর আমরা দুজনে বাইরে ডিনার করতে যাব, ঠিক আছে? যারা একটু শান্ত হয়। ঠিক তখন আরিয়ান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সে গোসল করে একদম ফ্রেশ হয়ে এসেছে। পরনে একটা সাদা শার্ট আর কালো প্যান্ট। তার চেহারায় রাতের সেই ভয়ঙ্কর মাফিয়ার কোনো ছাপ নেই। সে এখন এই শহরের সবচেয়ে সম্মানিত এবং গম্ভীর সিইও এবং ডাক্তার। ফারহান, তুমি হাসপাতালে যাও।
আমি আজ একটু দেরিতে যাব। যারা তুই ঠিকমতো নাস্তা করে নিস। আরিয়ান নাস্তার টেবিলে বসে কফিতে চুমুক দেয়। তার মাথায় সারাক্ষণ সায়রার চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে জানে সায়রা এখন কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। রনি, তুই আবার রহমান সাহেবের মানিব্যাগ থেকে টাকা নিয়েছিস? তোর কি কোনো লজ্জা শরম নেই? সারা দিন বকাটাদের সাথে ঘুরে বেড়াস আর আমাদের ঘাড়ের উপর বসে খাস। সায়রাদের বাড়িতে সকালবেলা থেকেই সালমা বেগমের চড়া গলা শোনা যাচ্ছে। রহমান সাহেব চুপচাপ সোফায় বসে পত্রিকা পড়ছেন। রনি একটুও ভ্রুক্ষেপ না করে সোফার হাতলে পা তুলে বসে আছে। আন্টি, তুমি এত চিল্লাচ্ছ কেন? খালুর তো অনেক টাকা। আমাকে মাত্র 1000-5 টাকা দিলে কি তার ব্যাংকের ব্যালেন্স শেষ হয়ে যাবে? আমার কিছু দরকারি কাজ আছে, তাই নিয়েছি। ভাইয়া তুমি কিন্তু দিন দিন সীমা পার করছো। বাবা কিছু বলে না দেখে তুমি যা ইচ্ছা তাই করবে? তোমার এই দরকারি কাজগুলো কি সেটা কি আমরা জানি না? সায়রা কলেজের ইউনিফর্ম পরে ঘর থেকে বেরিয়ে এসে কথাগুলো বলে। রনি সায়রার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। রনি আসলে তলে তলে ডন রফিকের দলের সাথে যুক্ত, কিন্তু সেটা এই বাড়ির কেউ জানে না। তুই তো এখন বড় কলেজে পড়িস সায়রা, তোর তো অনেক বড় বড় জায়গার চেনা জানা। তুই নিজের কাজে মন দে, আমার ব্যাপারে নাক গলাতে আসবি না। রহমান সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে সায়রাকে থামান। তিনি শান্তিপ্রিয় মানুষ, ঝামেলা পছন্দ করেন না। সায়রার আগে গজগজ করতে করতে কলেজ ব্যাগে বই ঢুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দোস্ত, তুই আজ এত চুপচাপ কেন? তো সেই ডক্টরবাবু কি রাতে স্বপ্নে এসে তোকে বকা দিয়েছে নাকি? কলেজ ক্যাম্পাসে বসে নীলা সায়রাকে খোঁচা দিয়ে কথাগুলো বলে। সায়রা অন্যমনস্ক হয়ে ঘাসের দিকে তাকিয়েছিল। রাতের আরিয়ানের সেই তীব্র চুম্বনের কথা মনে পড়তেই সায়রার গাল দুটো লাল হয়ে ওঠে। সে দ্রুত নিজেকে সামলে নেয়। আরে না, রনি ভাইয়ের উপর মেজাজ খারাপ হয়ে আছে। লোকটা এত ফালতু যে কি বলবো। আচ্ছা সাব্বির ভাইয়া কোথায়? আজ তো তাকে দেখছি না। সায়রার কথার মাঝখানেই সাব্বির পেছন থেকে এসে নীলার চোখ দুটো নিজের হাত দিয়ে ঢেকে দেয়। সাব্বির সবসময় এরকম পাগলামি করে। ম্যাডাম, আপনার এই গরিব প্রেমিককে খুঁজছিলেন বুঝি? আমি তো আপনার হৃদয়ে একদম মাঝখানেই বসে আছি। নীলা সাব্বিরের হাত সরিয়ে দিয়ে হাসতে শুরু করে। সায়রাও ওদের দুজনের এই মিষ্টি খুনসুটি দেখে হাসে, কিন্তু তার মন পড়ে আছে আরিয়ানের কাছে। আরিয়ান তাকে বলেছিল আজ কলেজ শেষে হাসপাতালে যেতে। সায়রা বুঝতে পারছে না আরিয়ান তাকে কেন ডেকেছে, কিন্তু আরিয়ানের নির্দেশ অমান্য করার সাহস তার নেই। রফিক ভাই, দাউদ ধরা পড়েছে। আরিয়ান ও লোক দিয়ে দাউদের জিপ কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে। শহরের এক অন্ধকার বারে বসে রাহুল রাগে কাঁপতে কাঁপতে গ্লাসের মদ এক ঢোকে গিলে ফেলে। ডন রফিক শান্তভাবে চুরুট টানছে, তার মুখে এক কুটিল হাসি। ধৈর্য ধর রাহুল, আরিয়ান শক্তিশালী হতে পারে কিন্তু সে অপরাজের নয়। আমি মায়াকে খবর দিয়েছি, মায়া আজ রাতে শহরে এসে পৌঁছাবে। মায়া হলো সেই বিষাক্ত সাপ যে আরিয়ানের সবচেয়ে কাছের মানুষ হয়েও ওর বুকে ছোবল মারবে। মায়া, ওই মেয়ে তো আরিয়ানের অতীত ছিল। ও কি আমাদের সাহায্য করবে? মায়া টাকার জন্য নিজের আত্মাও বিক্রি করে দিতে পারে, আর সে আরিয়ানকে নিজের করে পাওয়ার জন্য পাগল। সারা নামের ওই পিচ্ছি মেয়েটাকে রাস্তা থেকে সরানোর জন্য মায়াই যথেষ্ট। অন্যদিকে শহরের সেন্ট্রাল পুলিশ স্টেশনে ইন্সপেক্টর রিয়াজ একটা বিশাল ম্যাপের সামনে দাঁড়িয়ে আছেন। ম্যাপে লাল কালি দিয়ে বিভিন্ন এলাকার মার্ক করা আছে। রিয়াজ একজন ইনফরমার জেরা করেছেন। তুই আমাকে শুধু এটা বল, এই বস লোকটা আসলে কে? সে কিভাবে এত নীরবে পুরো শহরের আন্ডারঅল কন্ট্রোল করছে? স্যার, বোসের আসল চেহারা কেউ দেখেনি, তবে আমি শুধু এটুকু জানি বোসের ডান হাত কবির ভাই খুব শিগগিরই রাহুলের আস্তানায় বড় ধরনের একটা হামলা করতে যাচ্ছে। রিয়াজ ইনফরমারের কথা শুনে নড়ে চড়ে বসেন। তিনি বুঝতে পারেন খুব শিগগিরই শহরে একটা বড় গ্যাং অয়ার হতে চলেছে এবং তাকে যে কোনো মূল্যে সেটা থামাতে হবে। এক্সকিউজ মি, তুমি এখানে কি করছো? এটা কি তোমার কলেজ পেয়েছো যে যখন খুশি ঢুকে পড়বে? দুপুরবেলা সায়রা কলেজ শেষ করে আরিয়ানের বিশাল হাসপাতালে এসে পৌঁছয়। সে আরিয়ানের প্রাইভেট চেম্বারের দিকে যাচ্ছিল, তখনই তানিয়া তার পথ আটকে দাঁড়ায়। তানিয়া হাসপাতালের অ্যাডমিন সেকশনে কাজ করে এবং সে মনে মনে আরিয়ানকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে। সায়রার মতো একটা সাধারণ মেয়েকে আরিয়ান কেন এত পাত্তা দেয় সেটা তানিয়ার সহ্য হয় না। আমি ডাক্তার আরিয়ানের সাথে দেখা করতে এসেছি। উনি আমাকে আসতে বলেছিলেন, দয়া করে আমাকে যেতে দিন। ডাক্তার আরিয়ানের অনেক কাজ আছে, তোমার মতো পিচ্চি মেয়েদের সাথে আড্ডা দেওয়ার সময় উনার নেই।
তুমি বরং যাও গিয়ে পড়াশোনা করো। তানিয়া খুব তাচ্ছিল্যের সাথে কথাগুলো বলে। সায়রা অপমানিত বোধ করে, তার চোখে জল চলে আসে। সে পেছন ফিরে চলে যেতে নেবে, ঠিক তখনই একটা ভারী এবং শীতল কণ্ঠস্বর পুরো করিডোরে গমগম করে ওঠে। সাইরা, আমার পার্সোনাল গেস্ট তানিয়া, তুমি কি আমাকে শেখাবে আমার কার সাথে সময় কাটানো উচিত আর কার সাথে নয়? আরিয়ান তার দুই হাত পকেটে গুজে ধীর পায়ে তাদের দিকে এগিয়ে আসে। তার চোখে এমন এক ভয়ঙ্কর রাগ ছিল যে তানিয়া ভয়ে এক পা পিছিয়ে যায়। আরিয়ানের এই রূপ হাসপাতালের কেউ সচরাচর দেখে না। স্যার, আমি আসলে বুঝতে পারিনি। আমি শুধু বলতে চাইছিলাম আপনার অনেক পেশেন্ট অপেক্ষা করছে। আমার পেশেন্টদের আমি কিভাবে সামলাবো সেটা আমার ব্যাপার। আজ থেকে সাইরা যখনই এই হাসপাতালে আসবে কেউ যেন তার পথ না আটকায়। আর যদি দ্বিতীয়বার তোমার মুখ থেকে সাইরার জন্য কোনো অসম্মানজনক কথা বের হয় তবে এই হাসপাতালে তোমার এটাই শেষ দিন হবে। গেট আউট ফ্রম হেয়ার। আরিয়ানের ধমকে তানিয়া প্রায় কাঁদতে কাঁদতে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। আরিয়ান সায়রার দিকে ঘোরে। সায়রা তখনও ভয়ে কাঁপছে। আরিয়ান সায়রার হাত ধরে টেনে তাকে নিজের প্রাইভেট চেম্বারের ভেতরে নিয়ে যায় এবং দরজাটা লক করে দেয়। আপনি ওভাবে সবার সামনে তানিয়া আপুকে অপমান না করলেও পারতেন। আমার খুব খারাপ লাগছিল। সায়রা মাথা নিচু করে কথাগুলো বলে। আরিয়ান সায়রার থুতনি ধরে তার মুখটা ওপরে তোলে। আরিয়ানের চোখের সেই রাগ এখন গলে গিয়ে এক তীব্র ভালোবাসায় পরিণত হয়েছে। তোমাকে কেউ অপমান করবে আর আমি সেটা দাঁড়িয়ে দেখব? সাইরা, তুমি আমার রানী। আমার দুনিয়ায় তোমার স্থান সবার উপরে। আরিয়ান কথাগুলো বলতে বলতে সায়রাকে তার ডেস্কের সাথে চেপে ধরে। সে সায়রার কানের কাছে মুখ নিয়ে গভীর একটি শ্বাস নেয়। সায়রার শরীরের মিষ্টি গন্ধ আরিয়ানকে পাগল করে দিচ্ছে। আরিয়ান তার একটা হাত সায়রার কামিজের উপর দিয়ে তার পেটের উন্মুক্ত অংশে রাখে। সায়রার সারা শরীরে বিদ্যুতের শক লাগে। সে আরিয়ানের শার্ট শক্ত করে খামচে ধরে। প্লিজ, কেউ চলে আসবে, এটা হসপিটাল, আমাকে ছাড়ুন। কেউ আসবে না। আমি নির্দেশ দিয়ে রেখেছি আমাকে যেন কেউ বিরক্ত না করে। তুমি শুধু আমাকে অনুভব করো সাইরা। আরিয়ান সায়রার ঠোঁটে আবারও তার অধিকার প্রতিষ্ঠা করে। এবারের চুম্বনটা রাতের চেয়েও বেশি বন্য এবং ক্ষুধার্ত ছিল। আরিয়ানের জিভ সায়রার ঠোঁটের ভেতর প্রবেশ করে তার ভেতরের সবটুকু মিষ্টির স্বাদ শুষে নিতে থাকে। সায়রার মাথা ঘুরতে শুরু করে। সে নিজের সব বাধা ভুলে গিয়ে আরিয়ানের গলায় হাত জড়িয়ে ধরে। আরিয়ানের হাতের স্পর্শ সায়রার শরীরের বিভিন্ন অংশে বিচরণ করতে থাকে, যা সায়রাকে এক অজানা এবং তীব্র সুখে ভাসিয়ে নিয়ে যায়। আরিয়ানের স্পর্শে সায়রা বুঝতে পারে এই মানুষটা তাকে যেমন পাগলের মতো ভালোবাসতে জানে, ঠিক তেমনি তাকে নিজের করে পাওয়ার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। অন্যদিকে ঠিক সেই সময়ে হাসপাতালের মেইন গেটে একটা দামি কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে এক মোহময়ী নারী নেমে আসে। তার পরনে একটা লাল রঙের শর্ট ড্রেস, চোখে কালো রোদ চশমা এবং ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। সে আর কেউ নয়, মায়া। আরিয়ানের অন্ধকার অতীতের এক ভয়ঙ্কর অধ্যায়। মায়া রোদ চশমাটা খুলে হাসপাতালের বিশাল ভবনের দিকে তাকিয়ে একটা কুটিল হাসি দেয়। সে ফিরে এসেছে আরিয়ানকে নিজের করে পেতে এবং আরিয়ানের জীবনের সব শান্তি চিরতরে কেড়ে নিতে। সায়রা এবং আরিয়ানের এই গভীর প্রেমের মাঝে এক ভয়ঙ্কর ঝড় উঠতে আর বেশি দেরি নেই। আরিয়ান, আমাকে ছাড়ুন। কেউ যদি হঠাৎ ভেতরে চলে আসে আমি লজ্জায় মরে যাব। আমার দম বন্ধ হয়ে আসছে। আমার এই দুই হাতের বাঁধনে তোমার দম বন্ধ হবে না সাইরা, বরং তুমি নতুন করে শ্বাস নিতে শিখবে। আর এই দরজা ভেঙে ভেতরে ঢোকার সাহস এই শহরের কারও নেই। হাসপাতালের সে বিশাল এবং বিলাসবহুল প্রাইভেট চেম্বারের ভেতর আরিয়ানের গভীর আর নেশাতুর গলা প্রতিধ্বনিত হয়। সায়রা আরিয়ানের বুকের সাথে একেবারে মিশে আছে। আরিয়ানের এক হাত সায়রার কোমরের উন্মুক্ত অংশে শক্ত করে চেপে বসা, আর অন্য হাতটি সায়রার ঘাড়ের কাছে খেলা করছে। সায়রার বয়স মাত্র 17। তার এই ছোট্ট জীবনে এত তীব্র আর পাগল করা ভালোবাসার কোনো অভিজ্ঞতা নেই। আরিয়ানের স্পর্শে তার সারা শরীর থরথর করে কাঁপছে। আরিয়ান তার মুখটা সায়রার কানের কাছে নিয়ে যায় এবং খুব আলতো করে তার কানের লতিতে দাঁত বসায়। সায়রা একটা অস্ফুট শব্দ করে ওঠে এবং নিজের দুই হাত দিয়ে আরিয়ানের শার্ট খামচে ধরে। আরিয়ানের ঠোঁট এবার সায়রার কান থেকে নেমে ঘাড়ের নরম অংশে বিচরণ করতে শুরু করে। সায়রা চোখ বন্ধ করে ফেলে। তার মনে হচ্ছে সে যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। আরিয়ান সায়রার ঘাড় থেকে মুখ তুলে এবার তার ঠোঁটের দিকে তাকায়। সায়রার ঠোঁট দুটো উত্তেজনায় কাঁপছে। আরিয়ান আর এক মুহূর্তও অপেক্ষা না করে সায়রার ঠোঁটে নিজের ঠোঁট দবিয়ে দেয়।
এবারের চুম্বনটা ছিল আরো বেশি গভীর আর বেশি বন্য। আরিয়ানের জিভ সায়রার মুখের ভেতরের সবটুকু মিষ্টতা শুষে নিতে থাকে। সায়রাও এবার নিজেকে আর আটকে রাখতে পারে না। সেও আরিয়ানের গলায় হাত পেঁচিয়ে চুম্বনের জবাব দিতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর আরিয়ান যখন সায়রাকে ছাড়ে, সায়রা তখন জোরে জোরে শ্বাস নিচ্ছে। এক্সকিউজ মি, ডাক্তার আরিয়ানের চেম্বারটা কোন দিকে? ঠিক সেই সময়ে হাসপাতালের বাইরে করিডোরে একটা তীক্ষ্ণ এবং অহংকারী মেয়েলি কণ্ঠস্বর শোনা যায়। তানিয়া নিজের ডেস্কে বসে কাজ করছিল। সে মাথা তুলে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে এক মোহময়ী নারী, পরনে গাঢ় লাল রঙের শর্ট ড্রেস, চোখে দামি রোদ চশমা। মায়রার ঠোঁটে একটা কুটিল হাসি ঝুলছে। তানিয়া কিছুক্ষণ মায়রার দিকে তাকিয়ে থাকে, তারপর তার মনে একটা বাজে বুদ্ধি খেলে যায়। সে বুঝতে পারে এই মেয়েটা আরিয়ানের পরিচিত কেউ এবং সায়রাকে শায়েস্তা করার জন্যে এই মেয়েটাকে ব্যবহার করা যেতে পারে। ডাক্তার আরিয়ান তো এখন তার পার্সোনাল গেস্টের সাথে ব্যস্ত আছেন। আপনি বরং কিছুক্ষণ অপেক্ষা করুন। উনি একটা পিচ্চি মেয়ের সাথে ভেতরে আছেন। মেয়েটার নাম সায়রা। সায়রা, ইন্টারেস্টিং। আমি মায়া, আরিয়ানের অতীত। আর আমার জন্য আরিয়ানের কোনো দরজাই কখনো বন্ধ থাকে না। মায়ার চশমাটা খুলে তানিয়ার দিকে একটা তাচ্ছিল্যের দৃষ্টি ছুড়ে দেয় এবং গদগদ করে হেঁটে সোজা আরিয়ানের চেম্বারের দিকে এগিয়ে যায়। তানিয়া একটা শয়তানি হাসি দিয়ে মায়ার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। মায়া আরিয়ানের চেম্বারের দরজার সামনে এসে দাঁড়ায় এবং কোনো অনুমতি না নিয়েই দরজার হাতল ঘোরায়, কিন্তু দরজা ভেতর থেকে লক করা ছিল। মায়া দরজায় জোরে জোরে নক করতে শুরু করে। কে? আমি বলেছিলাম আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। দরজার ওপাশ থেকে আরিয়ানের রাগী কণ্ঠস্বর শুনে মায়া একটুও ঘাবড়ায় না, বরং তার মুখের হাসিটা আরো চওড়া হয়। চেম্বারের ভেতরে সায়রা দরজার আওয়াজ শুনে ভয়ে আরিয়ানের বুক থেকে ছিটকে দূরে সরে যায়। সে দ্রুত নিজের জামাকাপড় ঠিক করতে শুরু করে। আরিয়ানের চোখ রাগে লাল হয়ে ওঠে। সে লম্বা লম্বা পা ফেলে দরজার কাছে যায় এবং এক ঝটকায় দরজাটা খুলে দেয়। সামনে মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ানের চোখের মনি এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তার চোয়াল শক্ত হয়ে ওঠে। সারপ্রাইজ আরিয়ান, আমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব একটা খুশি হওনি। আর ভেতরে এই সুন্দরী পিচ্চি মেয়েটা কে? তোমার নতুন কোনো খেলনা নাকি? মায়ার কথা শেষ হওয়ার আগেই আরিয়ান তার হাতটা শক্ত করে চেপে ধরে। তাকে চেম্বারের বাইরে করিডোরের দিকে টেনে নিয়ে যায় এবং সায়রার দিকে তাকিয়ে দরজাটা আবার লক করে দেয়। আরিয়ানের চোখের দৃষ্টি এখন একটি ক্ষুধার্ত বাঘের মতো। মায়া ব্যথায় একটু কুঁকড়ে যায়। তুই এখানে কেন এসেছিস মায়া? তোকে আমি এই শহর থেকে চিরতরে চলে যেতে বলেছিলাম। আমার জীবনে তোর কোনো জায়গা নেই। আর সায়রার দিকে যদি তুই ভুলেও চোখ তুলে তাকাস, আমি তোর চোখ উপড়ে নেব। তুমি আমাকে এত সহজে ভুলতে পারবে না আরিয়ান। আমি ফিরে এসেছি আমার পাওনা বুঝে নিতে। ওই 17 বছরের একটা সামান্য মেয়ে কখনোই তোমার এই বিশাল সাম্রাজ্যের রানী হতে পারবে না। রানী হওয়ার যোগ্যতা শুধু আমার আছে। আরিয়ান মায়ার হাতটা এক ঝটকায় ছেড়ে দেয়। সে জানে মায়া কতটা বিষাক্ত হতে পারে, কিন্তু সে এও জানে যে তার ভালোবাসার মানুষের গায়ে একটা আঁচড় লাগতে দেওয়ার আগে সে পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারে। এনাম, রাহুলের মেন গোডাউনে সিকিউরিটি সিস্টেমে হ্যাক করতে আর কতক্ষণ লাগবে? আমাদের হাতে সময় খুব কম। শহরের অন্য প্রান্তে আরিয়ানের আন্ডারওয়ার্ল্ডের গোপন ডেরায় এক চরম ব্যস্ততা চলছে। গভীর একটা বিশাল টেবিলের ওপর শহরের ম্যাপ বিছিয়ে তার উপর ঝুঁকে আছে। তার পাশে শফিক নিজের বন্দুক পরিষ্কার করছে। আরিয়ানের নির্দেশ অনুযায়ী আজ রাতেই রাহুলের আস্তানায় সবচেয়ে বড় হামলাটা হতে চলেছে। এনাম তার ল্যাপটপের কিবোর্ডে ঝড় তুলছে। কবির ভাই, শুধু আর 2টা মিনিট। ওদের ফায়ারওয়েলটা বেশ স্ট্রং, কিন্তু আমার কাছে এটার কোনো ব্যাপারই না। এই যে হয়ে গেছে, আমি ওদের মেইন গেট থেকে শুরু করে ভেতরের সব সিসি ক্যামেরার কন্ট্রোলে নিয়েছি। বস বলে দিয়েছেন রাহুলের একটা লোকও যেন আজ রাতে জীবিত না ফিরে যায়। আর রাহুলকে বসের সামনে জ্যান্ত হাজির করতে হবে। মতিন গাড়ি রেডি রাখছে। কবির একটা স্যাডিটিক হাসি হাসে। সে তার জ্যাকেটের ভেতর থেকে 2টো লোডেড পিস্তল বের করে নিজের কোমরে গুজে নেয়। আরিয়ানের এই টিমটা অন্ধকারের এক ভয়ঙ্কর মৃত্যুদূত, যারা তাদের বসের একটা ইশারায় যে কোনো কিছু ধ্বংস করে দিতে পারে। আমার এতগুলো টাকার চালান আরিয়ান গায়েব করে দিল।
দাউদকে মেরে ফেললো। আমি ওকে ছাড়বো না রফিক ভাই। আজ আমি ওর হাসপাতালে গিয়ে ওর সামনে ওই সায়রা মেয়েটাকে তুলে আনবো। ডন রফিকের গোপন আস্তানায় বসে রাহুল রাগে চিৎকার করতে থাকে। রফিক খুব শান্তভাবে একটা মদের গ্লাস হাতে নিয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে। রফিক জানে রাগ দিয়ে আরিয়ানকে হারানো যাবে না, এর জন্য দরকার চরম ধূর্ততা। বোকামি করিস না রাহুল, আরিয়ান এখন পুরো সতর্ক। তুই যদি সরাসরি ওর সামনে যাস, ও তোকে কুকুরের মতো মারবে। মায়া কাজ শুরু করে দিয়েছে, আর আমি সায়রার বাড়ির ভেতর থেকেই একটা সুন্দর রাস্তা বের করেছি। বাড়ির ভেতর থেকে মানে কি বলছেন আপনি? সারার একটা বেকার কাজিন আছে রনি। ছেলেটা টাকার জন্য নিজের কিডনিও বেচে দিতে পারে। আমি রনিকে হাত করেছি, ও আমাদের সায়রার সব খবর এনে দেবে, আর সময় মতো সায়রাকে আমাদের হাতে তুলে দেবে। রাহুলের চোখে এবার একটা ক্রূর হাসি ফুটে ওঠে। সে বুঝতে পারে রফিকের প্ল্যানটা কতটা নিখুঁত। আরিয়ানের সাম্রাজ্য ভাঙার চাবি এখন তাদের হাতের মুঠোয়। তুমি রনিকে এত আশকারা দিচ্ছ সালমা, এর ফল কিন্তু ভালো হবে না। ছেলেটা সারাদিন বাজে ছেলেদের সাথে ঘোরে। আমার কেন যেন মনে হচ্ছে ও কোনো বড় বিপদে জড়াতে যাচ্ছে। সায়রাদের বাড়িতে বিকেলবেলা রহমান সাহেব খুব চিন্তিত মুখে কথাগুলো বলেন। সালমা বেগম রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে নিয়ে ড্রয়িং রুমে আসেন। তিনি রনিকে নিজের বোনের ছেলের মতো স্নেহ করেন, তাই তার কোনো দোষ তিনি দেখতে পান না। তুমি সারাদিন শুধু ছেলেটার দোষ ধরো। রনি একটু চঞ্চল হতে পারে, কিন্তু ছেলেটা তো খারাপ না। তুমি বরং নিজের মেয়ের দিকে খেয়াল রাখো। সায়রা আজকাল কেমন যেন আনমনা হয়ে থাকে। ঠিক সেই সময় রনি চুপি চুপি সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে। তার চোখে মুখে একটা ধূর্ত ছাপ। সে ডন রফিকের সাথে দেখা করে পকেটে এক গাদা টাকা নিয়ে ফিরেছে। রহমান সাহেব রনিকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলেন। সাইরা, তোর কি শরীর খারাপ? তুই হসপিটাল থেকে ফেরার পর থেকে একটা কথা বলছিস না, কি হয়েছে তোর? সায়রাদের বাড়ির ছাদে বিকেলে নীলা আর সায়রা বসে আছে। সায়রার মনটা ভীষণ খারাপ। মায়াকে আরিয়ানের চেম্বারের সামনে দেখে তার বুকের ভেতরটা কেমন যেন ভেঙে গেছে। আরিয়ান তাকে শুধু এতটুকুই বলেছে যে মায়া তার কেউ না, কিন্তু মায়ার চোখ আর কথা সায়রাকে অন্য কিছুই বুঝিয়েছে। সায়রা চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। আমি কিছু বুঝতে পারছি না নীলা। ডাক্তার সাহেব আমাকে অনেক ভালোবাসে, আমি সেটা ওনার চোখে দেখতে পাই, কিন্তু ওনার জীবনটা বড্ড বেশি রহস্যময়। আমার খুব ভয় হয় জানিস, যদি সবকিছু হারিয়ে ফেলি। নীলা সায়রার হাতটা শক্ত করে চেপে ধরে। সে বুঝতে পারে তার বন্ধু একটা খুব জটিল সম্পর্কের মাঝে জড়িয়ে পড়েছে। ঠিক তখনই ছাদের দরজা খুলে সাব্বির সেখানে এসে হাজির হয়। সাব্বিরের হাতে দুটো আইসক্রিম। ম্যাডামদের জন্য স্পেশাল ডেলিভারি। এই সায়রা, তুই এমন বেয়াদবের মতন মুখ করে বসে আছিস কেন? তোর ওই রাগী ডাক্তার আবার তোকে বকা দিয়েছে নাকি? আমাকে বল, আমি গিয়ে ওর সাথে একটু বক্সিং করে আসি। সাব্বিরের কথায় সায়রা একটু হেসে ফেলে। সাব্বির সবসময় পরিবেশটা হালকা করে নেয়। নীলা সাব্বিরের হাত থেকে আইসক্রিম নিয়ে তাকে ধমক দেয়। তুই চুপ করবি সাব্বির, সব সময় শুধু ফাজলামো। সাইরা এমনিতেই টেনশনে আছে। যারা, এই দেখো, আমি কত তাড়াতাড়ি চলে এসেছি। তোমার জন্য পছন্দের রেড ভেলভেট কেকও নিয়ে এসেছি। সন্ধ্যার দিকে আরিয়ানের বাড়িতে ফারহান একটা কেকের বাক্স হাতে নিয়ে ঘরে ঢোকে। যারা সোফায় বসে টিভি দেখছিল, ফারহানকে এত তাড়াতাড়ি দেখে তার চোখ দুটো খুশিতে চকচক করে ওঠে। সে ছুটে গিয়ে ফারহানকে জড়িয়ে ধরে। সত্যি তুমি আজ তাড়াতাড়ি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আবার সেই রাত 12টা বাজাবে। থ্যাংক ইউ ফারহান। ফারহান হাসতে হাসতে যারার কপালে চুমু খায়। রহিমা খালা পাশ দিয়ে যাওয়ার সময় এই সুন্দর দৃশ্য দেখে মনে মনে তাদের জন্য দোয়া করেন। কিন্তু এই বাড়ির বাইরের দিকে শান্ত পরিবেশের আড়ালে যে কত বড় অন্ধকার লুকিয়ে আছে, সেটা এই সাধারণ মানুষগুলো জানে না। আমি নিশ্চিত এই শহরে নতুন মাফিয়া কিং আর কেউ নয়, ডাক্তার আরিয়ান নিজে। তার হাসপাতালের আড়ালে সে একটা বিশাল আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্য চালাচ্ছে। পুলিশ স্টেশনে ইন্সপেক্টর রিয়াজ তার টেবিলের ওপর রাখা ফাইলগুলো সজোরে ছুঁড়ে মারেন। তার সামনে দাঁড়িয়ে থাকা কনস্টেবল একটু ভয় পেয়ে যায়। রিয়াজের চোখে আগুন জ্বলছে। কিন্তু স্যার, আমাদের কাছে তো ডাক্তার আরিয়ানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। উনি শহরের এত বড় একজন সম্মানিত মানুষ। আমরা প্রমাণ ছাড়া ওনার গায়ে হাত দিলে আমাদের চাকরি নিয়ে টানাটানি পড়বে। প্রমাণ আমি বের করব। রাহুলের আস্তানায় আজ রাতে কিছু একটা বড় হতে যাচ্ছে।
আমি আমার সোর্স থেকে খবর পেয়েছি। আজ রাতে আমি হাতে নাতে ওদের ধরবো। রাত 10টার দিকে আরিয়ানের কালো রঙের বিলাসবহুল গাড়িটা সায়রাদের বাড়ির মোড়ে এসে থামে। মতিন ড্রাইভিং সিটে বসা, আরিয়ান পেছনের সিটে বসে আছে। সে সায়রাকে মেসেজ করে নিচে আসতে বলেছে। সায়রা একটা কালো রঙের ওড়না জড়িয়ে খুব সাবধানে বাড়ি থেকে বেরিয়ে গাড়ির কাছে আসে। আরিয়ান ইশারা করতেই মতিন গাড়ি থেকে নেমে একটু দূরে গিয়ে দাঁড়ায়। সায়রা গাড়ির পেছনের দরজা খুলে ভেতরে ঢুকতেই আরিয়ান তাকে এক টানে নিজের কোলের ওপর বসিয়ে দেয়। আপনি পাগল হয়ে গেছেন, কেউ দেখে ফেললে তো আমাকে সিটে বসতে দিন। আমার নিজের জিনিসের উপর বসতে আমার কারো অনুমতির দরকার নেই। আর মায়াকে দেখে তুমি খুব ভয় পেয়ে গেছো, তাই না? আরিয়ানের গলা খুব নরম, কিন্তু তার চোখের দৃষ্টি তীব্র। গাড়ির ভেতরের আবছা আলোয় আরিয়ানের পুরুষালী চেহারাটা আরো বেশি আকর্ষণীয় লাগছে। সায়রা আরিয়ানের বুকের ওপর 2 হাত রেখে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু আরিয়ানের শক্ত 2 হাত সায়রার কোমর পেঁচিয়ে তাকে আরো নিজের দিকে চেপে ধরে। ওই মেয়েটা কে ছিল? উনি কেন বললেন যে ওনার জন্য আপনার দরজা সবসময় খোলা থাকে? আপনি কি আমাকে মিথ্যা বলছেন? সায়রার চোখে জল টলমল করতে থাকে। আরিয়ান সেই জল দেখতে পেয়ে একটুও দেরি না করে সায়রার ঠোঁটে নিজের ঠোঁট নামিয়ে আনে। সে সায়রাকে কথা বলার কোনো সুযোগই দেয় না। এই চুম্বনটা ছিল সব সন্দেহের অবসান ঘটানোর জন্য। আরিয়ানের ঠোঁটের সেই বন্য আর তীব্র ভালোবাসায় সায়রার সব অভিমান গলে জল হয়ে যায়। সে নিজের 2 হাত আরিয়ানের চুলে ঢুকিয়ে দিয়ে চুম্বনের সাথে নিজেকে ভাসিয়ে দেয়। আরিয়ান তার একটা হাত সায়রার পিঠের নিচ দিয়ে নিয়ে গিয়ে তার শরীরের খাঁজগুলো অনুভব করতে থাকে। সায়রা সুখ আর উত্তেজনায় একটা ছোট শব্দ করে আরিয়ানের ঠোঁটের ভেতর নিজের ঠোঁট এলিয়ে দেয়। মায়া, আমার একটা ভুল অতীত ছিল সায়রা, কিন্তু তুমি আমার বর্তমান এবং আমার ভবিষ্যৎ। আমার রক্তে শুধু তোমার নাম লেখা আছে। এরপর যদি তুমি আমার ভালোবাসাকে সন্দেহ করো, আমি কিন্তু তোমাকে কঠিন শাস্তি দেব। আরিয়ান সায়রার ঘাড়ের ওপর মুখ রেখে গভীর একটা শ্বাস নিয়ে কথাগুলো বলে। সায়রা আরিয়ানের শক্ত বুকের সাথে লেপ্টে থাকে। সে বুঝতে পারে এই মানুষটার হাত ছেড়ে যাওয়ার কোনো উপায় তার নেই। সে শুধু আরিয়ানের জন্য তৈরি হয়েছে। ঠিক সেই মুহূর্তে একটু দূর থেকে একটা ছায়া তাদের গাড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। ছায়াটা আর কেউ নয়, রনি। রনির হাতে একটা ফোন। সে ডন রফিককে কল করছে। অন্ধকার জগতে এক ভয়ঙ্কর তুফান ওঠার জন্য সবকিছু এখন পুরোপুরি প্রস্তুত। তোমার এই নরম ঠোঁটগুলো আমাকে পাগল করে দেয় সায়রা। আমি চাইলেও এই নেশা থেকে বের হতে পারবো না, আর বের হতে চাইও না। গাড়ির পেছনের সিটে আবছা অন্ধকারে আরিয়ানের গলাটা ভারী আর নরম উত্তেজনায় কাঁপছে। সায়রা আরিয়ানের কোলের ওপর বসে আছে, তার 2 হাত আরিয়ানের গলার সাথে পেঁচানো। আরিয়ানের এক হাত সায়রার কোমরের উন্মুক্ত অংশে শক্ত করে চেপে বসা, যেন সে সায়রাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিতে চায়। আরিয়ান সায়রার ঠোঁটে একটানা চুমু খেয়ে চলেছে। চুম্বনের তীব্রতায় সায়রার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেছে। সায়রার পরনের কালো ওড়নাটা আগেই সিটের একপাশে খসে পড়েছে। আরিয়ান তার অন্য হাতটা সায়রার পিঠের নিচ দিয়ে নিয়ে গিয়ে তার ভেতরের নরম অংশে স্পর্শ করে। সায়রা বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে ওঠে এবং আরিয়ানের ঠোঁটের ভেতর একটা মিষ্টি গোঙানির শব্দ করে। আরিয়ান সায়রাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের জিভ দিয়ে সায়রার মুখের ভেতরের প্রতিটি কোণ থেকে মিষ্টতা শুষে নিতে থাকে। সায়রা নিজের সমস্ত অস্তিত্ব যেন আরিয়ানের কাছে সঁপে দিয়েছে। সে নিজের আঙ্গুলগুলো আরিয়ানের ঘন চুলে ঢুকিয়ে দিয়ে চুম্বনের সাথে সমান তালে সাড়া দিতে শুরু করে। 10 মিনিট ধরে চলা এই দীর্ঘ এবং বন্য চুম্বনের পর আরিয়ান যখন সায়রাকে ছাড়ে, তখন দুজনেরই হাঁপানি শুরু হয়েছে। সায়রার গাল দুটো লজ্জায় লাল। সে আরিয়ানের বুকে মুখ লুকিয়ে ফেলে। আপনি বড্ড বেশি অসভ্য হয়ে যাচ্ছেন দিন দিন। যদি কেউ গাড়ির ভেতরে উকি দেয়, মতিন ভাইয়া তো বাহিরে দাঁড়িয়ে আছেন, আমাকে এবার যেতে দিন। আরিয়ান সায়রার কথার কোনো উত্তর না দিয়ে তাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরে। সে সায়রার চুলে মুখ গুজে তার ঘ্রাণ নিতে থাকে। এই মেয়েটা তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা এবং সবচেয়ে বড় শক্তি। আরিয়ানের মনে হয় সায়রাকে বুকের ভেতর লুকিয়ে রাখতে পারলে হয়তো পৃথিবীর কোনো অশুভ ছায়া তাকে ছুঁতে পারবে না। মতিন বাইরের দিকে তাকিয়ে আছে, সে এদিকে ঘুরবে না। আর আমার গাড়ির কাজ সম্পূর্ণ কালো, বাইরে থেকে কেউ কিচ্ছু দেখতে পাবে না। তুমি শুধু আমার কাছে থাকো সায়রা, তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না। সায়রা আরিয়ানের বুকের ধুকপুকানি শুনতে পায়।
এত বড় একজন মানুষ যার ইশারায় পুরো হাসপাতাল চলে, সে একজন সাধারণ 17 বছরের মেয়ের জন্য কতটা পাগল সেটা ভেবে সায়রার নিজেরই অবাক লাগে। সায়রা আলতো করে আরিয়ানের বুকে একটা চুমু এঁকে দেয়। এরপর সে নিজেকে সামলে নিয়ে আরিয়ানের কোল থেকে নেমে পাশের সিটে বসে এবং নিজের ওড়নাটা ঠিক করে গায়ে জড়িয়ে নেয়। আমি এবার যাই, বাবা হয়তো এতক্ষণে খুঁজছেন আমাকে, কাল সকালে তো আবার দেখা হবেই। আরিয়ান সায়রার কপালে দীর্ঘ একটা চুমু দিয়ে তাকে গাড়ি থেকে নামার অনুমতি দেয়। সায়রা খুব সন্তর্পণে গাড়ি থেকে নেমে নিজের বাড়ির দিকে পা বাড়ায়। মতিন এসে আবার ড্রাইভিং সিটে বসে। স্যার, এবার কোথায় যাব? হাসপাতালে নাকি সোজা বাড়িতে? বাড়িতে চলো মতিন, আজ রাতে আমার অনেক কাজ আছে। কবিরকে মেসেজ করে দাও, আমি ওর আপডেটের জন্য অপেক্ষা করছি। আরিয়ানের গাড়িটা স্টার্ট দিয়ে চোখের পলকে রাস্তার অন্ধকারে হারিয়ে যায়, কিন্তু একটু দূরে একটা ল্যাম্পপোস্টের আড়ালে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা নিজের ফোনে রেকর্ড করে নিয়েছে রনি। রনির মুখে একটা শয়তানি হাসি। সে ডন রফিককে কল ডায়াল করে। রফিক ভাই, আপনার কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। ডাক্তার আরিয়ান এই সায়রার জন্যই পাগল। আমি মাত্র ওদের গাড়ির ভিতরে কিছু ভিডিও রেকর্ড করলাম। সায়রা তো এইমাত্র বাড়িতে ঢুকলো। ফোনের ওপাশ থেকে ডন রফিকের অট্টহাসি শোনা যায়। রফিকের পাশে বসে আছে রাহুল আর মায়া। রফিকের ড্রয়িং রুমটা ধোঁয়ায় আচ্ছন্ন। সাবাস রনি, তুই কাল সকালে ঠিক সময়ে সায়রাকে নিয়ে আমাদের বলা জায়গায় চলে আসবি। তোর অ্যাকাউন্টে আমি 1 লাখ টাকা ট্রান্সফার করে দিয়েছি এক্ষুনি। রফিক ভাই, রনি কি কাজটা ঠিকমতো করতে পারবে? আমার তো মনে হচ্ছে ওই পিচ্চি মেয়েটাকে আমি নিজেই গিয়ে তুলে নিয়ে আসি। ডন রফিক ফোন কেটে দিয়ে রাহুলের দিকে তাকায়। তার চোখ দুটো ধূর্ত শিয়ালের মতো চকচক করছে। তুই বড্ড তাড়াহুড়ো করিস রাহুল। আরিয়ানের এলাকায় ঢুকে সায়রাকে তুলে আনা মানে নিজের মৃত্যু ডেকে আনা। রনিও নিজের ভাই, সায়রা ওকে সন্দেহ করবে না। আর মায়া তো আছেই। মায়া কাল সায়রাকে রিসিভ করার দায়িত্ব তোর। চিন্তা করবেন না রফিক ভাই, কাল ওই সায়রাকে আমি এমন এক সত্যি দেখাবো যে ও নিজেই আরিয়ানের জীবন থেকে চিরতরে হারিয়ে যেতে চাইবে। আরিয়ানের ওই সাম্রাজ্য শুধু আমার অধিকার। মায়া তার লাল লিপস্টিক মাখা ঠোঁটে একটা বিষাক্ত হাসি ফুটিয়ে তোলে। অন্যদিকে শহরের এক প্রান্তে রাহুলের মেইন গোডাউনের বাইরে ঘুটঘুটে অন্ধকার। কবির, শফিক এবং তাদের টিম পুরো এলাকাটা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এনাম একটা ল্যাপটপ নিয়ে একটু দূরের একটা ভ্যানে বসে আছে। কবির ভাই, গোডাউনের পেছনের দরজা দিয়ে ঢোকার রাস্তা একদম ক্লিয়ার। আমি ওদের ভেতরের সব অ্যালার্ম সিস্টেম অফ করে দিয়েছি। শুধু মেইন হলরুমের 4 জন গার্ড আছে। গুড জব এনাম। শফিক, তুই 2 জনকে নিয়ে ছাদের দিকে থেকে কভার কর। আমি আর বাকিরা মেন গেট দিয়ে ঢুকছি। রাহুল আজ কোনোভাবেই যেন পালাতে না পারে। কবির তার সাইলেন্সার লাগানো পিস্তলটা হাতে নিয়ে খুব সন্তর্পণে গোডাউনের মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রচুর অবৈধ অস্ত্রের বাক্স সাজানো। রাহুলের গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই কবির আর শফিকের নিখুঁত নিশানায় লুটিয়ে পড়ে। গোডাউনের ভেতরে একটা ধ্বংসলীলা শুরু হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই বাইরে পুলিশের সাইরেন বেজে ওঠে। গোটাউন চারিদিক থেকে ঘিরে ফেলো, কেউ যেন পালাতে না পারে। আজ এই মাফিয়াদের আমি জ্যান্ত ধরবো। ইন্সপেক্টর রিয়াজ তার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গোডাউনের মেইন গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। কবির বুঝতে পারে তাদের ইনফরমেশন লিক হয়েছে, অথবা পুলিশ আগে থেকেই তাদের ট্র্যাক করছিল। শফিক, ফলো ব্যাক। পুলিশ চলে এসেছে। বসের করার নির্দেশ আছে, পুলিশের গায়ে যেন কোনো আসর না লাগে। পেছনের দরজা দিয়ে বেরেও সবাই। কবির আর তার টিম চোখের পলকে অন্ধকারের সুযোগ নিয়ে গোডাউনের পেছনের ভাঙা দেওয়াল টপকে পালাতে শুরু করে। রিয়াজ ভেতরে ঢুকে শুধু রাহুলের গার্ডদের লাশ আর কিছু অস্ত্রের বাক্স ছাড়া আর কিছুই পান না। ড্যামিট, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ফসকে গেল। কনস্টেবল, এই লাশগুলো মর্গে পাঠাও। আর এখানে ডাউটদের কোনো খোঁজ পাওয়া যায় কিনা দেখো। আমি শুনেছি ডাউটদের লাশ নদীতে পাওয়া গেছে। এই শহরে একটা বিশাল গ্যাং ওয়ার শুরু হয়ে গেছে। পরের দিন সকালে আরিয়ানের বাড়িতে একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশ। যারা ডাইনিং টেবিলে বসে কফি খাচ্ছে আর ফারহান তার পাশে বসে ল্যাপটপে কাজ করছে। রহিমা খালা তাদের জন্য গরম পরোটা আর মাংস নিয়ে আসেন। ফারহান, তুমি কিন্তু কাল আমাকে কথা দিয়েছিলে আজকে শপিংয়ে নিয়ে যাবে, ভুলে যাওনি তো? একদম ভুলিনি যারা। আমার দুপুরের পর হাসপাতাল থেকে ছুটি।
আমি সোজা বাড়িতে এসে তোমাকে নিয়ে বেরোবো। ভাইয়া কোথায়? ভাইয়া কি এখনো ওঠেনি? ফারহান ল্যাপটপ বন্ধ করে জারার দিকে তাকিয়ে একটু হাসে। ঠিক তখনই আরিয়ান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তার চেহারায় রাতের সেই রাগী আর ভয়ঙ্কর মাফিয়ার কোনো ছাপ নেই। সে একদম ফ্রেশ, পরনে একটা নীল রঙের শার্ট। আমি উঠে গেছি ফারহান, কাল রাতে ঘুমাতে একটু দেরি হয়েছিল। যারা, তুই সাবধানে যাবি শপিংয়ে, বডিগার্ড সাথে নিয়ে যাবি। আরিয়ান বাবা, তুমি তো আজকাল ঠিকমতো খাওয়া দাওয়া করো না। এত কাজ করলে শরীর টিকবে কিভাবে? বসো, আমি খাবার দিচ্ছি। আরিয়ান শান্তভাবে টেবিলে বসে, কিন্তু তার মন পড়ে আছে সায়রার কাছে। সে জানে না যে সায়রার জীবনে আজ একটা বিশাল ঝড় আসতে চলেছে। অন্যদিকে সায়রাদের বাড়িতে সকালবেলা রহমান সাহেব খুব রেগে আছেন। সালমা, তুমি রনিকে বাড়ি থেকে বের করে দাও। কাল রাতে ও অনেক দেরিতে ফিরেছে, আর ওর পকেট থেকে আমি অনেকগুলো টাকার বান্ডেল পেয়েছি। ছেলেরা নির্ঘাত কোনো খারাপ চক্রের সাথে জড়িয়ে গেছে। তুমি তো সব সময় রনির পিছনে লেগেই থাকো। হয়তো কোনো বন্ধুর কাছ থেকে ধার নিয়েছে। তুমি এত সন্দেহ করো কেন? সালমা বেগম রনির পক্ষ নিয়ে কথাগুলো বলেন। সায়রা নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। রনি ভাইয়াকে তার নিজেরও একদম ভালো লাগে না। সায়রা দ্রুত রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় রনি তার পথ আটকায়। সায়রা, একটু দাঁড়া, আমার একটা খুব দরকারি কথা ছিল তোর সাথে। কি কথা ভাইয়া? আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে, যা বলার তাড়াতাড়ি বলো। সায়রা খুব বিরক্তি নিয়ে কথাগুলো বলে। রনি একটা খুব দুঃখী মুখ করে সায়রার দিকে তাকায়। বাবা খুব অসুস্থ সায়রা। আঙ্কেল মানে তোর বাবা তোকে জানাতে নিষেধ করেছে, কিন্তু আমার মনে হলো তোর জানা উচিত। বাবাকে সেন্ট্রাল হসপিটালে ভর্তি করা হয়েছে। তুই কি আমার সাথে একটু দেখতে যাবি? রনির মুখে রহমান সাহেবের অসুস্থতার কথা শুনে সায়রার বুকটা কেঁপে ওঠে। সে আর কিছু না ভেবেই রনির সাথে যাওয়ার জন্যে রাজি হয়ে যায়। রনি একটা সিএনজি ডেকে সায়রাকে নিয়ে ওঠে। সিএনজিটা সেন্ট্রাল হাসপাতালের দিকে না গিয়ে শহরের বাইরে একটা পরিত্যক্ত বিল্ডিং এর দিকে যেতে থাকে। রনি ভাইয়া, এটা তো হাসপাতালের রাস্তা না। আমরা কোথায় যাচ্ছি? আমাকে নামিয়ে দাও বলছি। সায়রা ভয় পেয়ে সিএনজির দরজা খোলার চেষ্টা করে। রনি শক্ত করে সায়রার হাত চেপে ধরে। তার চোখে এখন আর সেই অসহায় রূপটা নেই, বরং সেখানে একটা নিষ্ঠুর ছায়া। চুপচাপ বসে থাক সায়রা, বেশি চিল্লাচিল্লি করলে কিন্তু তোর বাবার লাশটাও দেখতে পারবি। তোর ডাক্তার আরিয়ান তোকে বাঁচাতে আসবে না। সায়রা বুঝতে পারে সে একটা বিশাল ফাঁদে পা দিয়েছে। তার চোখ ফেটে কান্না বেরিয়ে আসে। সে আরিয়ানের কথা ভাবতে থাকে। ঠিক আধা ঘন্টা পর সিএনজিটা সেই পরিত্যক্ত বিল্ডিং এর সামনে এসে থামে। রনি সায়রাকে এক প্রকার টেনে হিঁচড়ে বিল্ডিং এর ভেতরে নিয়ে যায়। ভেতরে একটা ভাঙা চেয়ারে বসে আছে মায়া। মায়ার পরনে একটা কালো রঙের লেদার জ্যাকেট। ওয়েলকাম টু রিয়েলিটি সায়রা। আমি ভাবিনি তুমি এত সহজে রনির ফাঁদে পা দেবে, তবে ভালোই হলো, কাজটা সহজ হয়ে গেল। আপনি তো সেই মেয়েটা যে আরিয়ানের চেম্বারে গিয়েছিলেন। আপনি আমাকে এখানে কেন এনেছেন? আরিয়ান যদি জানতে পারে আপনাদের কাউকে ছাড়বে না। সায়রা ভয়ে কাঁপতে কাঁপতে কথাগুলো বলে। মায়া একটা অট্টহাসি দেয় এবং তার চেয়ার থেকে উঠে সায়রার দিকে এগিয়ে আসে। সে সায়রার চিবুকটা শক্ত করে চেপে ধরে। আরিয়ান, তোমার ওই ডাক্তার আরিয়ান আসলে কে সেটা কি তুমি জানো পিচ্চি? তুমি কি জানো সে এই শহরের সবচেয়ে বড় মাফিয়া কিং? সে তার নিজের হাতে কত মানুষের রক্ত মেখেছে, সেটার কোনো হিসেব তোমার কাছে আছে? মায়েরা কথাগুলো শুনে সায়রার মনে হলো তার মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। আরিয়ান একজন মাফিয়া? এটা কিভাবে সম্ভব? যে মানুষটা মানুষের জীবন বাঁচায়, সে কিভাবে মানুষের জীবন কেড়ে নিতে পারে? সায়রার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। আপনি মিথ্যা বলছেন। আরিয়ান এমন হতেই পারে না। উনি একজন ডাক্তার। আপনারা আমাকে ভয় দেখানোর জন্য এসব বলছেন। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। রনি, ওকে সেই ভিডিওগুলো দেখাতো যেখানে ওর সাথে ডাক্তার আরিয়ান নিজের হাতে দাউদের জিভ কাটছে। রনি তার পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও প্লে করে সায়রার চোখের সামনে ধরে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আরিয়ান একটা গোডাউনের ভেতর দাউদ নামের এক লোককে নিজের হাতে নির্মমভাবে অত্যাচার করছে। আরিয়ানের সেই রাগী এবং নিষ্ঠুর চেহারা দেখে সায়রার সারা শরীর বরফের মতো জমে যায়। সে বিশ্বাস করতে পারছে না এটা তার সেই আরিয়ান যে তাকে পাগলের মতো ভালোবাসে। সাইরা আজ এখনো কলেজে এলো না কেন? ওর তো এত লেট হওয়ার কথা না। সাব্বির, তুই কি ওকে একবার কল করবি?
কলেজ ক্যাম্পাসে নীলা চিন্তিত মুখে পায়চারি করছে। সাব্বির একটা বেঞ্চে বসে ফোন টিপছিল। নীলার কথায় সে ফোন বের করে সায়রার নাম্বারে কল করে। ওর ফোন তো সুইচ অফ বলছে নীলা। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। সায়রা কখনোই ফোন অফ রাখে না। নীলা আর সাব্বিরের মনে একটা ভয় কাজ করতে শুরু করে। অন্যদিকে আরিয়ানের হাসপাতালে তানিয়া খুব ভয়ে ভয়ে আরিয়ানের চেম্বারের দিকে এগিয়ে আসছে। তার হাতে কিছু ফাইল। সে জানে আরিয়ান গতকাল তার উপর ভীষণ রেগেছিল। স্যার, আসতে পারি? এই ফাইলগুলোতে আপনার সিগনেচার লাগবে। আরিয়ান তার ডেস্কে বসে ল্যাপটপে কিছু একটা দেখছিল। তানিয়ার গলা শুনে সে চোখ তুলে তাকায়। তার চোখের সেই শীতলতা দেখে তানিয়া ভয়ে এক পা পিছিয়ে যায়। ফাইলগুলো টেবিলে রেখে বেরিয়ে যাও। আর হ্যাঁ, আজ থেকে তোমার ডিউটি জেনারেল ওয়ার্ডে। আমার প্রাইভেট চেম্বারের আশেপাশে যেন আমি তোমাকে আর না দেখি। তানিয়া অপমানিত বোধ করে, কিন্তু আরিয়ানের মুখের ওপর কিছু বলার সাহস তার নেই। সে ফাইলগুলো রেখে মাথা নিচু করে বেরিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের পার্সোনাল ফোন বেজে ওঠে। স্ক্রিনে কবিরের নাম জ্বলজ্বল করছে। আরিয়ান দ্রুত ফোনটা রিসিভ করে। বস, সর্বনাশ হয়ে গেছে। সায়রা ম্যামকে রনি নামের ওই ছেলেটা কলেজে যাওয়ার পথে কিডন্যাপ করেছে। ওদের লোকেশন শহরের বাইরে, সেই পুরনো টেক্সটাইল মিল। মায়াও ওখানে আছে। কবিরের কথাগুলো শোনার সাথে সাথে আরিয়ানের হাতের ফোনটা প্রায় ছিটকে পড়ে যাচ্ছিল। তার চোখের মনে স্থির হয়ে যায়। তার বুকের ভেতরটা কেউ যেন হাতুড়ি দিয়ে পিটিয়ে টুকরো টুকরো করে দিচ্ছে। সায়রা কিডন্যাপ হয়েছে, তাও আবার মায়া আর রনির হাতে। আরিয়ানের চেহারা সেই শান্ত ডাক্তার রূপটা মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর এবং হিংস্র মাফিয়া কিং এর রূপে বদলে যায়। কবির, আমার সব ছেলেদের রেডি করো। ওই টেক্সটাইল মিল চারদিক থেকে ঘিরে ফেলো। আজ আমি মায়া, রনি, রাহুল কাউকে জ্যান্ত ছাড়বো না। আমার সায়রার গায়ে যদি একটা আঁচড় লাগে, আমি এই পুরো শহরটা শ্মশানে পরিণত করব। আরিয়ান ফোনটা পকেটে ঢুকিয়ে তার ডেস্কের ড্রয়ার থেকে একটা কালো রঙের লোডেড পিস্তল বের করে নিজের কোমরে গুজে নেয়। সে তার সাদা অ্যাপ্রনটা একটানে খুলে ফ্লোরে ফেলে দেয় এবং নিজের কালো জ্যাকেটটা গায়ে জড়িয়ে নেয়। আরিয়ান যখন তার চেম্বার থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটছিল, তখন তার চোখে সেই ভয়ঙ্কর আগুন দেখে হাসপাতালের স্টাফরা ভয়ে দেওয়ালের সাথে সেটে যায়। আজ আরিয়ান কোনো ডাক্তার নয়, আজ সে শুধুমাত্র একজন মাফিয়া কিং, যে তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য মৃত্যুর দেবতা হয়ে বেরিয়েছে। এই শহরের বাতাস আজ রক্তে লাল হতে চলেছে। কি হলো সায়রা? নিজের সাধের ডাক্তারের আসল রূপ দেখে একদম বোবা হয়ে গেলে? নাকি এখনো বিশ্বাস হচ্ছে না যে তোমার আরিয়ান আসলে একজন খুনি? পুরনো টেক্সটাইল মিলের সেই স্যাঁতসেঁতে এবং অন্ধকার ঘরের ভেতর মায়ার তীক্ষ্ণ গলা প্রতিধ্বনিত হয়। সায়রা মেঝের ওপর হাঁটু মুড়ে বসে আছে। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। একটু আগে ফোনে দেখা আরিয়ানের সেই ভয়ঙ্কর এবং নিষ্ঠুর রূপটা তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। সায়রার 17 বছরের ছোট্ট জীবনে সে এখনো কত বড় আঘাত পায়নি। যে মানুষটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে, যার ছোঁয়ায় সে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত মেয়ে বলে মনে করেছে, সেই মানুষটা আসলে এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া কিং। সায়রার বুকটা ব্যথায় ফেটে যাচ্ছে। সে নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে। মায়া একটা শয়তানি হাসি দিয়ে সায়রার চারপাশে হাঁটতে থাকে। ঘরের এক কোণে রনি একটা ময়লা চেয়ারে বসে ডন রফিকের দেওয়া টাকার বান্ডিল গুনছে। তার চোখে লোভের এক বিভৎস ছায়া। বেশি কেঁদে লাভ নেই সায়রা, তোর বাবা মায়ের কাছে আমি অনেক আগেই খবর পাঠিয়ে দিয়েছি যে তুই আমার সাথে আছিস এবং নিরাপদ আছিস। কিন্তু আসল সত্যিটা হলো, আজ তোর এই সুন্দর মুখটা আরিয়ানকে ধ্বংস করার চেয়ে বড় হাতিয়ার হতে চলেছে। রনি ভাইয়া, তুমি এত নিচে নামতে পারলে? বাবা তোমাকে নিজের ছেলের মতো ভালোবাসতো, আর তুমি টাকার জন্য আমাকে এই গুন্ডাদের হাতে তুলে দিলে। আল্লাহ তোমার বিচার করবে। আল্লাহর বিচার পরে হবে পিসি। আগে আজ আরিয়ানের বিচার আমি নিজ হাতে করব। ঘরের ভাঙা দরজা দিয়ে ডন রফিক এবং রাহুল ভেতরে প্রবেশ করে। রাহুলের চোখে এক পৈশাচিক আনন্দ। সে সায়রার দিকে এগিয়ে গিয়ে সায়রার চুল শক্ত করে মুঠি করে ধরে তাকে টেনে দাঁড় করায়। সায়রা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। রাহুলের নোংরা হাতের স্পর্শে সায়রার সারা শরীর ঘিন ঘিন করে ওঠে। এই সেই মেয়ে যার জন্য আরিয়ান আমার কোটি কোটি টাকার ব্যবসা ধ্বংস করছে। আজ আমি আরিয়ানের চোখের সামনে এই মেয়েটার এমন অবস্থা করব যে আরিয়ান নিজের মৃত্যু নিজে চাইবে। একদম ঠিক বলেছ রাহুল।
আরিয়ানকে বুঝিয়ে দিতে হবে যে ওর অহংকারের পতন কিভাবে করতে হয়। ওর বিশাল সাম্রাজ্য আজ আমাদের পায়ের নিচে লুটোপুটি খাবে। অন্যদিকে শহরের রাস্তা ছিঁড়ে আরিয়ানের কালো গাড়িটা পাগলের মতো ছুটছে। ড্রাইভিং সিটে মতিন বসে আছে, তার কপালে ঘাম। আরিয়ান পেছনের সিটে বসে নিজের পিস্তলে বুলেট লোড করছে। তার চোখ দুটো রাগে একদম লাল হয়ে আছে। তার চেহারায় এখন আর কোনো ডাক্তারের নম্রতা নেই, সেখানে জায়গা করে নিয়েছে এক ভয়ঙ্কর মৃত্যুর দেবতা। কবির এবং সফিক পেছনের দুটো গাড়িতে তাদের বিশাল বাহিনী নিয়ে আরিয়ানকে ফলো করছে। মতিন, গাড়ির স্পিড আরও বাড়াও। আমার সায়রার গায়ে যদি ওই কুকুরগুলো একটা আঁচড়ও দেয়, আমি আজ পুরো শহর জ্বালিয়ে দেব। এনামকে বলো মিলের সব সিসিটিভি ক্যামেরা হ্যাক করে আমাদের লোকজনকে পজিশন নিতে বলতে। মতিন গাড়ির অ্যাক্সিলেটারের আরো জোরে চেপে ধরে। আরিয়ানের বুকের ভেতরটা ছটফট করছে। সায়রার ভয়ার্থ মুখটা তার কল্পনায় ভেসে উঠতেই আরিয়ানের হাতের শিরাগুলো ফুলে ওঠে। সে জানে মায়া সায়রাকে সব সত্যি জানিয়ে দিয়েছে। সায়রা হয়তো তাকে এখন প্রচন্ড ঘৃণা করছে, কিন্তু আরিয়ানের কাছে এখন সায়রার ঘৃণার চেয়ে সায়রার জীবন বাঁচানোটা বেশি গুরুত্বপূর্ণ। সাব্বির, তুমি নীলাকে নিয়ে গাড়িতে বসো। রহমান সাহেব, আপনারা একদম প্যানিক করবেন না। আমরা সায়রাকে সঠিক উদ্ধার করে আনব। আমার সোর্স কনফার্ম করেছে যে আরিয়ান এবং রাহুলের গ্যাং ওই টেক্সটাইল মিলে সবাই মুখোমুখি হতে যাচ্ছে। পুলিশ স্টেশনের বাইরে ইন্সপেক্টর রিয়াজ তার বিশাল পুলিশ বাহিনী নিয়ে রেডি হচ্ছেন। সায়রার ফোন ট্র্যাকিং এবং সাব্বিরের দেওয়া তথ্যের ভিত্তিতে রিয়াজ জানতে পেরেছেন সায়রা কোথায় আছে। রহমান সাহেব এবং সালমা বেগম ভয়ে এবং চিন্তায় প্রায় বাকরুদ্ধ হয়ে গেছেন। সালমা বেগম বুঝতে পারছেন রনিকে অন্ধের মতো বিশ্বাস করে তিনি কত বড় ভুল করেছেন। নীলা সাব্বিরের বুকে মাথা রেখে কাঁদছে। সাইরার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না সাব্বির। ও তো কোনো দোষ করেনি, ও কেন ওই মাফিয়াদের নোংরা খেলার শিকার হবে? শান্ত হ নীলা, রিয়াজ স্যার আছে তো। আর আমার মন বলছে সায়রার কিচ্ছু হবে না। চল আমরাও স্যারের সাথে যাব। পুলিশের কনভয় সাইরেন বাজিয়ে টেক্সটাইল মিলের দিকে ছুটে যায়। এদিকে টেক্সটাইল মিলের বাইরে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আরিয়ানের গাড়িগুলো শব্দহীনভাবে মিলের চারপাশে এসে থামে। এনাম তার ল্যাপটপ নিয়ে একটা ভ্যানের ভেতর বসে পুরো সিস্টেম কন্ট্রোল করছে। বস, ভেতরে রাহুলের 15 জন গার্ড আছে, মেইন গেটে 5 জন, আর বাকি সায়রা ম্যামের ঘরের বাইরে। রাফিক, রাহুল, মায়া আর রনি সবাই ভেতরে আছে। বস, আপনি শুধু নির্দেশ দিন, 3 মিনিটের মধ্যে আমরা পুরো এলাকা পরিষ্কার করে দেব। কেউ যেন জীবিত না ফেরে। চলো। আরিয়ান তার হাতের পিস্তলটা শক্ত করে ধরে মেইন গেটের দিকে এগিয়ে যায়। কবির এবং সফিক তাদের লোক নিয়ে দুই দিক থেকে আক্রমণ শুরু করে। সাইলেন্সার লাগানো বন্দুকের গুলিতে একের পর এক রাহুলের গার্ডরা মাটিতে লুটিয়ে পড়তে থাকে। রক্তের গন্ধে চারিদিকের বাতাস ভারী হয়ে ওঠে। আরিয়ান কারো দিকে ফিরেও তাকাচ্ছে না, তার লক্ষ্য শুধু একটাই, সায়রার কাছে পৌঁছানো। কিসের আওয়াজ হচ্ছে বাইরে? গার্ডরা সব কোথায় গেল? ঘরের ভেতর রাহুল আর রফিক চমকে ওঠে। ঠিক সেই মুহূর্তেই ঘরের পুরনো লোহার দরজাটা এক প্রচন্ড লাথিতে ভেঙে নিচে পড়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। তার কালো শার্টের বেশ কিছু জায়গায় রক্তের দাগ। তার চোখের দৃষ্টিতে যে আগুন জ্বলছে তা দেখে রনির হাত থেকে টাকার বান্ডিলগুলো নিচে পড়ে যায়। মায়া এক পা পিছিয়ে যায়। সায়রা ফ্যালফ্যাল করে আরিয়ানের দিকে তাকিয়ে থাকে। তোদের মৃত্যুর সময় হয়ে গেছে। আরিয়ান কথা শেষ করার আগেই তার হাতের পিস্তল গর্জে ওঠে। রফিক কিছু বুঝে ওঠার আগেই একটা বুলেট তার বুক ফুঁড়ে বেরিয়ে যায়। রফিক রক্তবমি করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। রাহুল ভয়ে পেছনের দিকে পালাতে যায়, কিন্তু কবির এবং শফিক পেছন থেকে এসে তাকে ঘিরে ফেলে। রনি ভয়ে কাঁপতে কাঁপতে সায়রার পেছনে লুকানোর চেষ্টা করে। আমাকে মারবেন না ভাই, আমি তো শুধু টাকার জন্য কাজ করেছি, আমাকে ছেড়ে দিন। তুই সায়রার গায়ে হাত দিয়েছিস, তোর কোনো ক্ষমা নেই। আরিয়ান এগিয়ে গিয়ে রনির কলার ধরে শূন্যে তুলে এক প্রচন্ড ঘুষি মারে তার মুখে। রনির কয়েকটা দাঁত ভেঙে ছিটকে পড়ে যায়। আরিয়ান রনিকে ছুঁড়ে ফেলে দেয় ঘরের এক কোণে। মায়া তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে আজ তার সব খেলা শেষ। তুমি আমাকেও মারবে আরিয়ান? তোমার সায়রা তো সব সত্যি জেনে গেছে। ও কি আর কখনো তোমাকে একজন খুনি মাফিয়া হিসেবে মেনে নেবে? সায়রা আমাকে মেনে নিক বা না নিক সেটা ওর ব্যাপার, কিন্তু তোকে আমি আজ নিজ হাতে শেষ করব। তুই আমার সবচেয়ে পবিত্র জিনিসে দাগ লাগানোর চেষ্টা করেছিস।
আরিয়ান মায়ার দিকে বন্দুক তাক করে। সায়রা এতক্ষণ জমেছিল, কিন্তু আরিয়ানের এই ভয়ঙ্কর রূপ দেখে সে আজ চুপ থাকতে পারে না। সে ছুটে গিয়ে আরিয়ানের সামনে দাঁড়ায় এবং দুই হাত দিয়ে আরিয়ানের বন্দুক ধরা হাতটা নিচের দিকে নামিয়ে দেয়। আর না, প্লিজ, আর কাউকে মারবেন না। আপনি কি সত্যি একজন খুনি? আপনি কি সত্যিই মাফিয়া কিং? আমাকে বলুন যে এগুলো সব মিথ্যে। সায়রার চোখ থেকে অঝরে জল পড়ছে, তার গলা ভেঙে গেছে। আরিয়ান সায়রার দিকে তাকিয়ে তার হাতের বন্দুকটা মেঝের উপর ফেলে দেয়। তার চোখের সেই ভয়ঙ্কর রাগ মুহূর্তেই গলে গিয়ে এক বুক ভাঙা কষ্টে পরিণত হয়। সে সায়রার দুই গাল নিজের দুই হাতের মুঠোয় নেয়। আমি খুনি সাইরা, আমি এই শহরের অন্ধকার জগতের রাজা। আমি দাউদের জীব কেটেছি, আমি অনেক মানুষের জীবন নিয়েছি, কিন্তু তোমার জন্য আমার ভালোবাসাটা কোনো মিথ্যা নয়। তুমি আমার একমাত্র আলো। তোমাকে পাওয়ার জন্যই আমি এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে চেয়েছিলাম। হ্যান্ডচাপ, কেউ নড়বে না, পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর রিয়াজ তার দলবল নিয়ে ঘরের ভেতর প্রবেশ করেন। তাদের পেছনে রহমান সাহেব, সালমা বেগম, নীলা এবং সাব্বির দাঁড়িয়ে আছে। সায়রা তার বাবা মাকে দেখে ছুটে গিয়ে সালমা বেগমের বুকে লুকিয়ে পড়ে। রহমান সাহেব আরিয়ানের দিকে এক চরম ঘৃণা এবং হতাশার দৃষ্টিতে তাকান। আমি জানতাম না যে একজন জীবন রক্ষাকারী ডাক্তার আসলে একজন মানুষের জীবন কেড়ে নেওয়া মাফিয়া। আপনি আমার মেয়ের জীবনটা নিয়ে ছিনিমিনি খেলেছেন। রিয়া সাহেব, ওকে গ্রেপ্তার করুন। আরিয়ান কোনো বাধা দেয় না। সে শান্তভাবে নিজের দুই হাত রিয়াজের দিকে বাড়িয়ে দেয়। কবির এবং সফিক বাধা দিতে চাইলে আরিয়ান তাদের থামিয়ে দেয়। সে জানে সায়রার কাছে নিজেকে প্রমাণ করার এটাই একমাত্র রাস্তা। রিয়াজ সাহেব, রাহুল, মায়া এবং রনিকে আপনি নিয়ে যান। ওদের বিরুদ্ধে সব প্রমাণ আমি আপনাকে দেব। আর আমার সব অবৈধ ব্যবসা, গোডাউন এবং আন্ডারওয়ার্ল্ডের সব নেটওয়ার্কের তথ্য আমি আপনার হাতে তুলে দিচ্ছি। আমি আজ থেকে এই মাফিয়া কিংয়ের মুকুট চিরতরে ছুঁড়ে ফেলছি। আমি শুধু একজন সাধারণ মানুষ হয়ে সাইরার কাছে ফিরে যেতে চাই। রিয়াজ আরিয়ানের কথা শুনে বেশ অবাক হন। তিনি বুঝতে পারেন ভালোবাসার শক্তি কতটা প্রবল হতে পারে। পুলিশ রাহুল, মায়া এবং রনিকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। তানিয়া হাসপাতালের টিভিতে ব্রেকিং নিউজ দেখে স্তব্ধ হয়ে বসে থাকে। যারা এবং ফারহান আরিয়ানের এই সত্যিটা জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে। আর রহিমা খালা জায়নামাজে বসে আরিয়ানের জন্য দোয়া করতে থাকেন। এরপর কেটে গেছে দীর্ঘ 6 মাস। আরিয়ান পুলিশের সাথে চুক্তি করে তার সব অন্ধকার সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছে। আইনের চোখে সে এখন সম্পূর্ণ মুক্ত এবং শুধু একজন সাধারণ ডাক্তার। এই 6 মাস সায়রা আরিয়ানের সাথে কোনো যোগাযোগ করেনি। আরিয়ান প্রতিদিন সায়রার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, কিন্তু সায়রা কখনো জানালা দিয়ে তাকায়নি। সায়রার মন বারবার আরিয়ানকে ক্ষমা করতে চাইলেও তার মাফিয়ার অতীত সায়রাকে আটকে রাখতো। কিন্তু আজ সায়রা আর নিজেকে আটকে রাখতে পারেনি। রাতের বেলা আরিয়ানের বিশাল বাড়ির ড্রয়িং রুমে আজ উৎসবের আমেজ। যারা, ফারহান, নীলা, সাব্বির এবং রহমান সাহেব সবাই উপস্থিত। আজ আরিয়ান এবং সায়রার বিয়ে। সায়রা বুঝতে পেরেছে আরিয়ান নিজের সব অন্ধকার অতীত শুধুমাত্র সায়রার জন্যে চিরতরে মুছে ফেলেছে। ভালোবাসার কাছে সব অপরাধ বোধ হার মেনেছে। আমি কি আসবো? আরিয়ানের বিশাল এবং বিলাসবহুল বেডরুমের দরজায় লাল রঙের ভারী বেনারসি শাড়ি পরে দাঁড়িয়ে আছে সায়রা। তার সারা শরীরে গহনার সাজ। আরিয়ান জানালার কাছে দাঁড়িয়ে ছিল। সায়রার গলা শুনে সে দ্রুত ঘুরে দাঁড়ায়। আরিয়ানের পরনে একটা কালো রঙের সিল্কের পাঞ্জাবি। সে ধীর পায়ে সায়রার দিকে এগিয়ে যায় এবং কোনো কথা না বলে সায়রাকে সোজা নিজের কোলে তুলে নেয়। সায়রা একটু চমকে উঠে আরিয়ানের গলায় 2 হাত পেঁচিয়ে ধরে। আমি জানতাম তুমি ফিরে আসবে। তুমি ছাড়া আমার এই জীবনে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। আরিয়ান সায়রাকে নিয়ে বিছানার উপর আলতো করে শুইয়ে দেয়। ঘরের নীল রঙের আবছা আলোয় সায়রার মায়াবী মুখটা আরিয়ানকে মাতাল করে তোলে। আরিয়ান সায়রার শাড়ির আঁচলটা সরিয়ে দেয়। সায়রার শরীর উত্তেজনায় কাঁপতে শুরু করে। আরিয়ান সায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলে, যা শুনে সায়রার গাল দুটো লজ্জায় একদম লাল হয়ে যায়। আপনি এখনো আগের মতোই অসভ্য আছেন। ডাক্তার হলেও আপনার ভেতরে সেই পাগলটা মরে যায়নি। আরিয়ান একটা মুচকি হাসি দিয়ে সায়রার ঠোঁটে নিচে ঠোঁট নামিয়ে আনে। এই চুম্বনটা আগের সব চুম্বনের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। এতে কোনো ভয় ছিল না, কোনো লুকোচুরি ছিল না। এতে ছিল সম্পূর্ণ অধিকার এবং এক তীব্র তৃষ্ণা। আরিয়ানের জিভ সায়রার মুখের ভেতর প্রবেশ করে তাকে এক অজানা সুখে
ভাসিয়ে নিয়ে যায়। আরিয়ানের শক্ত হাত সায়রার ব্লাউজের ফিতেগুলো খুব নিপুণভাবে খুলে ফেলে। সায়রার উন্মুক্ত পিঠে আরিয়ানের হাতের উষ্ণ স্পর্শ লাগতেই সায়রা আরিয়ানের বুকের ভেতর বুক লুকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আজ আর কোনো বাধা নেই সাইরা, আজ তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। আরিয়ানের ঠোঁট সায়রার ঘাড় থেকে নেমে তার গলার কাছে বিচরণ করতে থাকে। সায়রা নিজের দুই হাত আরিয়ানের চুলে ঢুকিয়ে দিয়ে তাকে আরো নিজের কাছে টেনে নেয়। দুজনের শরীরের ঘর্ষণে এক চরম উষ্ণতা তৈরি হয়। আরিয়ান সায়রার শরীরের প্রতিটি কোণ নিজের ঠোঁট এবং হাতের ছোঁয়ায় অনুভব করতে থাকে। সায়রার মুখ দিয়ে ছোট ছোট সুখের গোঙানি বের হতে থাকে। ভালোবাসার এই চরম এবং অন্তরঙ্গ মুহূর্তে তারা দুজন নিজেদের সব সত্তা একে অপরের কাছে সঁপে দেয়। অন্ধকার অতীতকে পেছনে ফেলে মাফিয়া কিং আরিয়ান তার রানী সায়রাকে নিয়ে এক নতুন আলোকময় জীবনের সূচনা করে, যেখানে শুধুই আছে তাদের দুজনের অনন্ত এবং গভীর ভালোবাসা।